আমরা আমাদের প্রোগ্রাম শুরু করছি। তো ব্যাপারটা হচ্ছে যে ঘুম কেন দরকার, কেন ঘুমোতে যাবো, আর কেন ঘুম সম্বন্ধে শুনবো। যে ঘুমটা আমাদেরকে এমনি আমরা ঘুমিয়ে পড়ি, আমাদের কিছু বললে এমনি ঘুমিয়ে যাই, এমনি সিনেমা হলে গিয়ে ঘুমাই, এমনি ক্লাস রুমে গিয়ে ঘুমাই, তো সব জায়গাতেই ঘুমাই। মানে যেখানে ঘুমানোর দরকার নেই সেখানে ঘুমাই, আর যেখানে ঘুমানোর দরকার সেখানে আমরা জেগে থাকি। জেগে জেগে আমরা অনেক কিছু করি, মানে ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, ইনস্টাগ্রাম করি। তো সেটাকে আমাদের ওই সাইকেলটাকে পাল্টানোর জন্য এই প্রোগ্রাম। তো তিনটে জিনিস সবার মধ্যে কমন, গোটা পৃথিবীতে যত লোকজন আছে তিনটে জিনিস কমন। একটা হচ্ছে খাওয়া, একটা হচ্ছে ঘুম, একটা হচ্ছে শ্বাস নেওয়া। এই তিনটেতেই গলদ থাকে। আমরা জানি না কি করে খেতে হয়, কিন্তু খেয়ে নিই। আমরা জানি না কি করে শ্বাস দিতে হয়, কিন্তু শ্বাস নিই, অটোমেটিক প্রসেস। আর কি করে জানি না কি করে ঘুমাতে হয়, কিন্তু আমরা ঘুমাই। এই তিনটে জিনিস যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেকে অনেকটা ট্রান্সফর্ম, অনেকটা উন্নতি করতে পারবো। তো আজকে আমরা সবে শুরু করছি ঘুমটা দিয়ে। ঘুম হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা বড় উপহার, একটা বড় উপহার। একটা কেন উপহার বলছি এটাকে, একটা গিফট। কেন গিফট বলছি? যে ঘুমাতে পারে তার থেকে ধনী আর কেউ নেই গোটা পৃথিবীতে, তার থেকে ধনী কেউ নেই। আপনি দেখবেন আমরা যা কিছু করছি ঘুমানোর জন্যই তো। ঘুমানো মানে কি? শান্তি, খাওয়া। তাহলে খাওয়া, একটা ছাদ কেন করি? যেন নিশ্চিন্তে ঘুমোতে পারি, বাইরে ঝড় হচ্ছে হোক আমি ঘুমোতে পারি, সেজন্য লোকে ছাদ করে। আগে আমরা জঙ্গলে থাকতাম, যখন আমাদের পূর্বপুরুষরা ছিলেন তখন হয়তো জঙ্গলে ছিলেন, তারা গাছের ডালে ঘুমাতেন। তো ঝড় উঠলে, বাজ পড়লে কি হতো? ঘুমটা ব্যাঘাত ঘটতো। তো বললো না, তাহলে আমাদের গাছে ঘুমোলে হবে না, গুহায় ঘুমোতে হবে। সেখান থেকে কেভের আবিষ্কার হলো। গুহা, পাহাড় কেটে ভেতরে গুহা, দুটো পাহাড়ের সংযোগস্থল, সেখানে ঢুকে গেল। সেখানে ঢুকে দেখলো যে সেখানে মানুষের সাথে বাঘ, সিংহ এরাও ঘুমোচ্ছে। তো ওরা ঘুমোচ্ছে, আমি ঘুমোচ্ছি, সঙ্গে তো আমাকে খেয়ে নিচ্ছে আমাকে, তাহলে আমার ঘুম হচ্ছে না, ঘুমের মধ্যে মৃত্যু হচ্ছে, সাপ চলে আসছে। সেখান থেকে তৈরি হলো বাড়ি, সবকিছু এসে গেল আস্তে আস্তে। এখন এসি এসছে, ভালো গদি, বিছানা সব এসছে, চলে গেছে ঘুমটা। ঘুমটা নেই। ঘুম বাদে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে বাড়িতে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট, এসি থেকে শুরু করে, জেনারেটর থেকে শুরু করে, সাউন্ড প্রুফ ঘর থেকে শুরু করে, বেড একদম ফার্স্ট ক্লাস A1 বেড, ম্যাট্রেস, আপনি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন, কিন্তু যেটা হারিয়ে গেছে সেটা হচ্ছে ঘুম। তো এবার ঘুমটাকে কি করে ধরে রাখবেন? কারণ হচ্ছে এটা প্রথমে মনে রাখতে হবে, ঘুমের যে ওষুধ যেটা দেওয়া হয়, কোন ডাক্তারবাবু লেখেন না ফর লাইফ লং, ট্যাবলেট ড্যাশ ইন্টু লাইফ লং, কোন ডাক্তারবাবু লেখেন না। উনি লেখেন 1 উইক, 2 উইক, 3 উইক, ম্যাক্সিমাম 1 মান্থ। ওটাকে লাইফ লং বানাই পেশেন্টরা, আমরা। কেন? সেই প্রেসক্রিপশনের জেরক্স আমরা রেখে দিই, অরিজিনালটা হারিয়ে যায়, জেরক্স রেখে দিই, এবং জেরক্স দেখিয়ে দেখি ওষুধ দোকান থেকে আমরা সেই ওষুধটাকে কিনে কিনে খাই। এবং এক সময় দেখা যায় ওষুধটা পুরোটা খেয়েও আমাদের ঘুম আসছে না। এবং যখন আলটিমেট যখন সেই ডাক্তারবাবুর কাছে ফেরত যায়, তখন তিনি বলেন যে আপনার ওষুধ খেয়েও ঘুম আসছে না, আর কিছু করার নেই, ওই একটা খাচ্ছে, দুটো খান। আলটিমেট পরিণতি এটা। আপনি দেখবেন, আপনি শুনে থাকবেন 0.25 ডোজ থেকে শুরু হয়েছিল, তারপরে 5 হয়ে গেল, তারপরে 1 mg হয়ে গেল। চিন্তা করুন তাহলে কত কত বাড়ছে, কিন্তু ঘুম আসছে না। তার মানে কি? যদি আপনি ঘুমের ব্যাপারটা যদি শিখে নেন, তো এই শেখার জন্য একটা গোটা পৃথিবী জুড়ে একটা সাবজেক্ট আছে যাকে বলে স্লিপ হাইজিন। হাইজিন মানে হচ্ছে কি? যেমন আমরা জানি হাত ধুতে হয় খাবার আগে, তো হাইজিন মানে হচ্ছে ক্লিনিনেস, পরিচ্ছন্নতা। তো পরিষ্কার ঘুম, তার জন্য দরকার হচ্ছে স্লিপ হাইজিন। তো আসুন আমরা ব্যাপারটা স্লিপটা দেখি, নেক্সট স্লাইড। সো আমরা প্রথমে জানবো ঘুম ব্যাপারটা কি। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ স্লিপ, যদি আপনাকে কোশ্চেন করা হয় হোয়াট ইজ স্লিপ, আপনি তখন কি আনসার দেবেন, কি বলবেন যে ঘুম কি? যদি এক কথায় বলা হয় তাহলে কি হবে? আজকে বোর্ডটা ছোট হয়ে গেছে, আমাদের কমিউনিকেশনের গ্যাপ হয়েছিল, সেজন্য মনে হয় বোর্ডটা বলতে ভুলে গেছি। তো যাই হোক, তো স্লিপে প্রত্যেকে খাতা পেন নিতে হবে, কারণ এটা এডুকেশনাল প্রোগ্রাম, এবং আমরা রজনীকান্ত নই যে সব মনে থাকবে। আচ্ছা, তো স্লিপ ব্যাপারটা কি যদি আপনি দেখেন, স্লিপে আমার প্রথম থেকে প্রশ্ন ছিল ছোটবেলা থেকে, যে স্লিপে কেন দুটো থাকে। অনেক স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আমার ক্লাস থেকে বার করে দিতে, যা তো ক্লাস করতে হবে না, স্লিপে দুটোই আমি আনবো কি করে, স্লিপে দুটোই কেন? তো এরকম বার করতে করতে উত্তর আমি নিজেই বার করেছি, সেটা আপনাদের আমি শেয়ার করবো, স্লিপে দুটোই কেন। তো স্লিপ কাকে বলে আগে বুঝতে হবে। স্লিপ হচ্ছে, প্রথমে বুঝতে হবে স্লিপ হচ্ছে একটা ন্যাচারাল ব্যাপার, একটা প্রাকৃতিক ব্যাপার, আর আমরা সবাই হচ্ছি প্রাকৃতিক জীব সবাই। তাহলে ঘুম আমাদের মধ্যে থাকবে, ঘুম আসবে। তো যদি আপনি ঘুমোতে পারেন, এই যে এস মানে হচ্ছে
স্ট্রেস রিলিফ। যদি আপনি ঘুমান আপনার স্ট্রেস কম হয়ে যাবে। আপনি ঘুমাতে পারলে আপনার স্ট্রেস কম হবে। আবার যদি স্ট্রেস বেশি থাকে ঘুম আসবে না। এটা ব্যস্তানুপাতিক। স্ট্রেস এবং ঘুম, অবসাদ, মানসিক চাপ এবং ঘুম হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে যদি আপনি চাপ নিয়ে ফেলেন আপনার ঘুম কমে যাবে, আর যদি আপনি চাপটাকে সাইডে রেখে যদি বেডরুমে ঢোকেন আপনার ঘুম চলে আসবে। হলো? তাহলে এস হচ্ছে স্ট্রেস রিলিফ। এখানে নেক্সট হচ্ছে এল। তো এলটা স্লিপ। যদি এক কথায় বলা হয় স্লিপ, হোয়াট ইজ স্লিপ, আপনি কি বলবেন? ইট ইজ এ লার্নিং এড। মানে আমরা ফার্স্ট এড জানি না? ফার্স্ট এড, ফার্স্ট মানে কি? প্রথম। এড মানে কি? এড মানে কে বলতে পারবে? চিকিৎসা, পরিচর্যা। হলো তো? তাহলে প্রাথমিক চিকিৎসা মানে ফার্স্ট এড। তাহলে আপনি এই যে শিখছেন সারাক্ষণ শিখছেন, মানে এই যে আমি দাঁড়িয়ে আছি না, এটাও শেখা। ছোটবেলায় জন্মানোর পর দাঁড়াতে পারতাম না সবাই। আজকে একদিনের বাচ্চা, একদিন ওকে বললো না পাঞ্জাবি পরে দাঁড় করে দেবো, আমার ছেলে দাঁড়াবে না কেন? একদিনের বাচ্চা দাঁড়াতে পারবে? কেউ পারবে না। কেন? কারণ সে দাঁড়ানো শেখেনি। আপনি এটাও শুনে থাকবেন যে অনেক বাচ্চার বয়স 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, সে বাচ্চাটা ভালো করে এখনো লাফাতে শেখেনি। আপনি খবর নিয়ে দেখুন সে বাচ্চার ঘুম অতটা সলিড নয়। তো স্লিপ হচ্ছে একটা লার্নিং এড। শেখার চিকিৎসা মানে হচ্ছে কি, আপনি মনে করছেন যে আমার কিছু মনে থাকছে না, আমি সবকিছু শিখি আর ভুলে যাই, আমাকে বারবার মনে করাতে হয় যে এটার পর এটা, এটার পর এটা, এটা করতে হয় ঠিক করে। তাহলে স্লিপ হচ্ছে একমাত্র উপায় যে আপনার শেখাগুলোকে একদম নিজের করে নেওয়া, আপন করে নেওয়া। তো স্লিপ হচ্ছে একটা লার্নিং এড। নেক্সট হচ্ছে দুটো আছে স্লিপ বানানে। একটা স্লিপ মানে একটা দিলেও হতো স্লিপ বানানটায়, সেখানে দুটো আছে। এখানে মনে রাখতে হবে স্লিপের মানে হচ্ছে আর্লি টু বেড। এটা হচ্ছে স্লিপের ফার্স্ট ক্রাইটেরিয়া, আর্লি টু বেড। স্লিপ মানে এখানে আমি বোঝাচ্ছি রাত্রের ঘুমটাকে। দিনের বেলায় যে ঘুম সেটা কিন্তু ঘুম নয়। সেটা কি সেটা আমি বলবো একটু পরে, এবং দুটোর মধ্যে কি বেনিফিট আমি সেটাও বলবো। এখানে যে আরেকটা আছে সেটা হচ্ছে আর্লি টু রাইজ। তাহলে দুটোই কেন থাকে স্লিপের মধ্যে? বলাই আছে আর্লি টু বেড, আর্লি টু রাইজ। আমাদের কোন বাচ্চাকে আমরা আজ পর্যন্ত বলতে পারিনি কেন দুটো বানান, কেন থাকে। সেজন্য সেই বাচ্চাগুলো কি করে, ওঠে 10টায়। আমার কাছে একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স কত, 17 বছর, ওঠে 12টায়। 12টার সময় ওঠে। এরকম আপনি আপনার এই পাড়াতেই পাবেন, খুঁজলেই পাবেন। দেখবেন বাবু ওঠে 12টার সময়, 11টার সময়, 10টার সময়। শুতে যায় কখন? 2টোর পর। কেন? যদি বলে পড়াশোনা করে, ঠিক আছে পড়াশোনা করছে, ঘুমোতে যায়, তবে আমি বলবো যে ঘুমটাকে কম্প্রোমাইজ করা উচিত নয়। এবার তার একটা পারপাস আছে, ঠিক আছে সে পড়াশোনা করলো বা তার একটা কাজ আছে, সে হয়তো বিএসএফ চাকরি করে, তাকে সে জাগলে তো আমি ঘুমাবো, তাই না? তো সেখানে তার একটা পারপাস আছে বড়, তো সেটা আমি এক্সেপশন বাদ দিলাম। কিন্তু ইন জেনারেল আমাকে ঘুম মানে কিন্তু আর্লি টু বেড, আর্লি টু স্লিপ। নেক্সট হচ্ছে পি, সবার লাস্টে হচ্ছে পি। পি মানে হলো স্লিপ। যদি আপনি পিটা না থাকে তাহলে কি হলো, স্লিপ হয়ে গেল না, স্লিপ হলো না। পি অ্যাড করতে হবে। ঘুম যদি বলা হয় হোয়াট ইজ ঘুম, যেটা কোয়েশ্চেনটা আমি লিখে রেখেছি, হোয়াট ইজ ঘুম, তাহলে আপনি কি বলবেন? তার উত্তরটা পি দিয়ে বলতে পারেন, পাওয়ারফুল টুল। পাওয়ারফুল টুল মানে কি? একটা অস্ত্র। টুল মানে অস্ত্র। তাহলে আপনার সমস্ত কিছুর অস্ত্র। আপনার মানসিক চিন্তা আছে, আপনার হার্টের প্রবলেম আছে, আপনি যদি হসপিটালে ভর্তি হন দেখবেন আপনাকে রেস্টে রাখা আছে, আপনাকে ঘুমোতে বলা হচ্ছে, বলছে আপনি ঘুমান। তাহলে ঘুম হচ্ছে একটা পাওয়ারফুল টুল, একটা শক্তিশালী একটা অস্ত্র। কিসের অস্ত্র? যে অস্ত্রতে আপনি নিজেকে সারিয়ে তুলতে পারবেন। তাই একটা পাওয়ারফুল টুল ফর হিলিং। বোঝা যাচ্ছে? তাহলে যদি আপনাকে সুস্থ থাকতে হয় আপনাকে ঘুমাতে হবে। এই কথাগুলো আমি একটাও বলিনি, সব বানানে লেখা ছিল, সব কটা এই কথাগুলো বানানের মধ্যেই ছিল। আমি সেই বানানটাকে আপনাদের সামনে
তুলে ধরলাম যে ব্যাপারটা কি। তাহলে যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ স্লিপ, ঘুম কাকে বলে, তাহলে আপনি কি বলবেন? বলছে ঘুম হলো একটি দশা, একটি স্টেজ, যেটা আপনার স্ট্রেস কমায়, যেটা আপনাকে শিখতে সাহায্য করে। ঘুমের জন্য আপনাকে তাড়াতাড়ি বিছানায় যেতে হবে, তাড়াতাড়ি সকালে উঠতে হবে, এবং ঘুম হচ্ছে একটা শক্তিশালী একটা অস্ত্র, যে অস্ত্র আপনার শরীরকে প্রতিরোধ করবে রোগ থেকে। আপনি চাইছেন যে এই রোগ যেন আমার না হয়, এই রোগ না হয়, আপনি এটা খাচ্ছেন, আপনি এটা করছেন। আজকাল লোকজন ইমিউনিটি কথাটা খুব জেনে গেছে, ইমিউনিটির জন্য নানা রকম কিছু করছে। সব থেকে বড় ইমিউনাইজেশন ঘুম, সব থেকে বড় ভ্যাকসিনেশন ঘুম। আজকে আমরা বলছি করোনা ভ্যাকসিন 1, 2, 3 বুস্টার ডোজ, এরপরে আরো অন্য কিছু আসবে, করোনা নানা রকম, মাঙ্কি পক্স, তাই না? নতুন বলছে মাঙ্কি পক্স। আমরা অনেকে ভাবছি তাহলে ওরা আবার টিকা নিতে হবে নাকি, আবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নাম লেখাতে হবে অ্যাপ দিয়ে। লোকজন সব চায়ের দোকানে এরকম টপিক শুরু হয়ে গেছে গল্প করার নানা রকম ভাবে। তো সেখানে আমরা বেসিকটাকে ভুলে যাচ্ছি, ঘুমটা। আপনি বলবেন যে ঘুম হবে কি করে, আমার তো ঘুম হচ্ছে না। এরপরে আমি সেখানে আসবো, নেক্সট স্লাইড। কিন্তু এটা কি এলো, স্লাইড কি ভুল হয়ে গেল? আচ্ছা না, নেক্সট। So benefits of sleep, hero number 1. So hero number 1 benefit of sleep মানে, so hero number 1 মানে গোবিন্দা, এটা অলওয়েজ hero number 1। বরুণ তখন হতে পারেন ভালো কিছু করেছেন, কিন্তু আমার কাছে গোবিন্দা। তো যাই হোক, তো হিরো নম্বর 1 আমাদের হতে হবে। যদি বেনিফিটস মানে উপকার, ঘুমের উপকার কি, আপনি যদি ভালো করে ঘুমান তো আপনি হবেন হিরো নম্বর 1। মানে কি করে কি হবে, ব্যাপারটা কি হবে? আচ্ছা এখানে মুছবো, এটা কি দিয়ে মুছে যাবে? তো হিরো নম্বর 1 আমাদের হতে হবে। হিরো মানে কি, লাইফের, আপনার লাইফে আপনিই তো হিরো, আমার লাইফে তো আমিই হিরো, তাই না? তাহলে আপনার লাইফে ভিলেন কে? আপনিই তো ভিলেন। আমার লাইফের তো আমি ভিলেন, তাই না? অমরেশ পুরী মুভি में खुश हुआ जाते हैं लोग, আপনি তো খুশ যখনই হবেন তখনই মুশকিল হয়ে যাবে। তো হিরো নম্বর 1 আপনাকে হতে হবে, ব্যাপারটা কি বুঝতে হবে। সো এখানে ঘুমের উপকারিতা সেটা বলার জন্য আমার এই ফর্মুলা, হিরো নম্বর 1 আপনাকে মনে রাখতে হবে এবং সেটা আপনাকে কাজে লাগাতে হবে। যত আপনি কাজে লাগাবেন তত কিন্তু আপনার জন্য ভালো হবে, এবং আপনাকে মাথায় রাখতে হবে যে ঘুমের সাথে কম্প্রোমাইজ নয়। আপনি কাজ করুন, সারাদিন কাজ করুন, আপনি বাঁচুন, কোনো অসুবিধা নেই। এটা রিসার্চ বলছে যে লোকটা কম ঘুমায় তার কিন্তু আয়ু কমে যায়, বোঝা যাচ্ছে? এবং বাচ্চা ছেলে দেখবেন, একটা ছোট বাচ্চা, 1 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, সে কিন্তু 23 ঘন্টাই ঘুমিয়ে থাকে। দেখবেন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা ঘুম হয়। যে বাচ্চা যত ঘুম হয় সেই বাচ্চা তত বৃদ্ধি হয়, তত গ্রোথ, তত ডেভেলপমেন্টটা তত হয়। ঘুমের মধ্যে বাচ্চা বাড়ে, এবং যত ঘুম কম তত কিন্তু আমাদের আয়ু কম। এখানে প্রশ্ন হচ্ছে তাহলে বয়স্ক লোকেদের ঘুম কম হচ্ছে, তাই না? এটা একটু পরে আসছি, যে যত বয়স কম তত ঘুম বেশি, আর যত বয়স বেশি তত ঘুম কম। বয়সকালে কেন ঘুম কমে যায় এটাও আমি আজকে বলবো। এর দুটো রিজন আছে, একটা ফিজিওলজিক্যাল রিজন, একটা স্পিরিচুয়াল রিজন। আমি দুটো রিজনই বলবো যে বয়সকালে কেন ঘুম কম হয়ে যায়। তাহলে একটা 1 দিনের বাচ্চা, আমি যখন 1 দিনের ছিলাম আমি ঘুমিয়েছিলাম 23 ঘন্টা। আবার আমার বয়স যখন 100 বছর হবে তখন আমি ঘুমাবো 23 মিনিট। তাহলে এই যে আমার জার্নি 23 ঘন্টা টু 23 মিনিট, এটা আমারই জার্নি, ঘুমের জার্নি। আমি একদিন ঘুমিয়েছিলাম 23 ঘন্টা ছোটবেলায়, সবাই আমার তাই ঘুমিয়েছিলাম। আবার আমরা যখন বুড়ো হব, যখন একদম 100 বছর, 100-র উপর দিয়ে যখন যদি আমরা বেঁচে থাকি, আমাদের ঘুম কিন্তু কমে যাবে, 23 মিনিট হবে। কেন হবে সেটা আমরা বলবো। এবং আমরা অনেক সময় বয়সকালে আমরা ডাক্তারদের কাছে আসি, বলে আমার ঘুম হচ্ছে না। ওনার বয়স হচ্ছে 80 বছর, ওনার ঘুম হচ্ছে না। উনি ঘুম হচ্ছে না বলে উনি চিন্তায় পড়ে যাচ্ছেন যে কি করা যায়। তো এটা নর্মাল। তো আমি আসছি এই ফর্মুলায়, হিরো নম্বর 1 বেনিফিটস। সো ফার্স্ট হচ্ছে এইজ। যদি আপনি ঘুমান আপনার হার্ট হবে হেলদি, হেলদি হার্ট, বোঝা যাচ্ছে? হেলদি হার্ট। যদি আপনি ভালো করে ঘুমাতে পারেন আপনার হার্ট থাকবে হেলদি, হার্ট থাকবে হেলদি। তাহলে হার্ট হেলদি মানে হচ্ছে যে আপনি চাপ নিতে পারবেন, দুঃখ নিতে পারবেন, তাই না?
হার্টকে সহ্য করতে হয় সমস্ত রকম দুঃখ, সমস্ত রকম চাপ, সমস্ত রকম কষ্ট হার্টকে নিতে হয়। তো যদি আপনি ভালো করে ঘুমোতে পারেন রোজ রাত্রিবেলায়, আপনাকে ঘুমোতে হবে। আপনার সাথে যাই হোক, আপনার চাকরি চলে যাক, আপনার ব্যাংকের থেকে টাকা উধাও হয়ে যাক, যাই হয়ে যাক, কর্পোরেশন আপনার বাড়ির অর্ধেকটা ভেঙে দিয়ে গেল, সকালে উঠে দেখবেন বাইরে নাই অর্ধেক, কর্পোরেশন ভেঙেছে, বলছে ওটা ইলিগাল, কিন্তু আপনাকে রাত্রেবেলা ঘুমোতে হবে। যদি আপনি ঘুমোতে পারেন ওই বাড়ি আবার তৈরি হবে, আপনি আবার তৈরি করতে পারেন অন্য জায়গায়। আপনার চাকরি চলে গেল, আপনি ঘুমোচ্ছেন, আবার আপনি চাকরি ফিরে পেতে পারেন যদি রাতে ঘুমোতে পারেন। আপনার ব্যাংক থেকে টাকা চলে গেল, আবার সেই টাকা ফেরত আসবে যদি আপনি ঘুমোতে পারেন। আর যদি আপনি না ঘুমোতে পারেন, টাকা যখন ফেরত হবে তখন আপনি আর নেই, কারণ না ঘুমিয়ে ঘুমিয়ে আপনি চিন্তায় মরে গেছেন আগেই। তারপরে ব্যাংক বলছে সরি, আমাদের টাকাটা কেটে নিয়েছিলাম, টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিলাম, আপনি তখন মরে গেছেন। লাভ কি? তাহলে আপনার ঘুমের বেনিফিট হচ্ছে, প্রথমে হচ্ছে হেলদি হার্ট। যার ভালো ঘুম থাকবে তার হার্ট ভালো থাকবে, এটা হচ্ছে নাম্বার 1। নেক্সট হচ্ছে ই। ই মানে হচ্ছে এনার্জি। ই মানে হচ্ছে এনার্জি। আপনি দেখবেন সারাদিন ধরে আপনি খেয়ে যাচ্ছেন অনেক কিছু, বার্গার থেকে শুরু করে যা কিছু, রোল, এগ রোল থেকে চাউমিন থেকে সব সময় খেয়ে যাচ্ছেন, সারাক্ষণ খেয়ে যাচ্ছেন। এবার যখনই আপনাকে বলা হচ্ছে যে আপনি এইখান থেকে বিরাটি মোড় মধ্যে হেঁটে যান, আপনি বলছেন না না আমি পারবো না। আপনার বয়স কত? 30। বোঝা গেল? এদিকে আপনাকে যখনই বলছে রোল খাবে, বলছে হ্যাঁ খাবো, চাউমিন খাবে, বলছে হ্যাঁ খাবো, সব খাবো। তাহলে কাজ করার সময় এনার্জি নাই কেন? তাহলে আমরা এনার্জি পাই থেকে? খাবার থেকে। আমরা জানি, সবাই বলবো যে খাবার না খেলে এনার্জি হবে না। ঠিক কথা, না খেলে এনার্জি হবে না। এনার্জির ইউটিলাইজেশন হবে হচ্ছে ঘুমানো থেকে। আপনি দেখবেন যে শর্ট অফ এনার্জি, লোকে এনার্জি নেই, তো আজকে যাবো না, ভালো লাগছে না, এই আজকে আর করবো না। কেন? সকাল থেকে 4 দিন খায়নি, অনশনে ছিল না অনশনে, বরঞ্চ বেশি করে খেয়ে নিয়েছে, তাও সে কাজে এনার্জি পাচ্ছে না। বলবে আমাদের ভাল লাগছে না, ধরে কাঁধে করে যাও, এটা ব্যাগে করে নিয়ে যাও, ওই বাসে ওঠো, দাঁড়িয়ে থাকো গরমে। তো কোন দিন ঠান্ডা ছিল? গরম তো প্রতি বছরই আছে, এমন নয় যে এবছরে এসছে। তাহলে এনার্জি আমরা পাই 3টে জিনিস থেকে। একটা বললাম খাওয়া, একটা হচ্ছে ঘুম, আর একটা কে বলতে পারবে? এনার্জি। হ্যাঁ, ওটা তো কমন নয়, তো ওটা তো আনকমন হয়ে গেল, ওটা আপনার জন্য হয়। তো এনার্জি আমরা পাই 3টে জায়গা থেকে। হ্যাঁ, হাঁটলে পারে, আচ্ছা, 3টে জায়গা থেকে। হ্যাঁ, ওটা খাবারের মধ্যে চলে এলো, সূর্যের বার থেকে। ঠিক আছে, সে তো আমরা সবাই পাচ্ছি, আমার ধরুন শ্বাস প্রশ্বাস, খাওয়া, সূর্যের আলো, হাঁটা, সব হয়ে গেল, সব পাচ্ছি। 3টে হচ্ছে মেন, একটা হচ্ছে খাওয়া, খাওয়ার মধ্যে সব, খাবার থেকে, জল থেকে সবকিছু, সানলাইটটাও খাওয়ার মধ্যে হয়ে যাচ্ছে, যেহেতু ওটা অ্যাবজর্ব করছে বডি, তো ওটাও খাওয়া হয়ে গেল। নেক্সট হচ্ছে ঘুম, ঘুমোতে হবে। থার্ড হচ্ছে পারপাস অফ লিভিং। পারপাস অফ লিভিং আপনাকে এনার্জি দেবে। আপনার যদি ট্রেন ধরার থেকে বিকেল 4টে পায়ে ব্যথা, ট্রেন ধরার বিকেল 4টে যেতেই হবে সেই জায়গাতে, আপনি দেখবেন পায়ে ব্যথা নিয়ে যা করে নিয়ে সেখানে পৌঁছে যাচ্ছেন আপনি। আর যাওয়াটা অত ইম্পর্টেন্ট নেই, গেলেও হবে না গেলেও হবে, পায়ে ব্যথা, বললেন যাক বাবা ভালো হয়েছে, বাঁচা গেল, আর যেতে হলো না। বোঝা যাচ্ছে? তো পারপাস অফ লিভিং হচ্ছে আমাদের সব থেকে বড় এনার্জি গিভার। আমি কেন বেঁচে থাকবো, কেন বেঁচে আছি, যদি আপনি এটা স্পেসিফাই করতে পারেন, আপনার খাবার কম হলেও আপনি বিরাটে থেকে হাওড়া হেঁটে যেতে পারবেন। মাতঙ্গিনী হাজরা কি খেতেন ভদ্রমহিলা? একা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, কোন নিজের সাহস নেই তাকে গুলি করে হাঁটানোর। কি খেতেন? কর্নফ্লেক্স, ওটস, কি খেয়েছিলেন? উদ্দেশ্য ইংরেজ তাড়াবো। বোঝা গেল? তাহলে ঘুম আপনাকে এনার্জি দেবে, খাওয়া দেবে, সঙ্গে হচ্ছে পারপাস অফ লিভিং। তাহলে হচ্ছে HE। নেক্সট হচ্ছে আর। আমরা আর ট্রিপল আর এর কথা সবার জানি তো নাকি? ট্রিপল আর SS রাজামৌলি, ট্রিপল আর নতুন সিনেমা ওয়াটার ফায়ার। হ্যাঁ, তো ট্রিপল আর রাজামৌলিতে এই কবে রিলিজ হয়েছে, আর এই ট্রিপল আর, আমার ট্রিপল আর রিলিজ হয়েছে বহুদিন আগে। ঘুমলে আপনি পেতে পারেন, আপনার মধ্যে ঘুমলে আপনি ট্রিপল আর পেতে পারেন।
আমি বলছি কিন্তু ঘুমের বেনিফিট, উপকারিতা করছি। হিরো নম্বর 1, এইচ ছিল হেলদি হার্ট, ই ছিল এনার্জি। ঘুমলে এনার্জি পাবেন। আপনি বলছেন এনার্জি নেই, তাহলে আমাকে শিলাজিৎ খেতে হবে। আপনি বলছেন রিভাইটাল খেতে হবে, কিচ্ছু খেতে হবে না। কারণ যে রিভাইটাল বানিয়েছে সে রিভাইটাল খায় না। যে রিভাইটাল বানিয়েছে সে রিভাইটাল খায় না, ও খাওয়ায়, রোজগার করে অন্য কিছু খায়। সে বাদাম খায় আর আপনি রিভাইটাল খান। বুঝে গেল? এবং রিভাইটালের যে বিজ্ঞাপন দেন, যিনি বিজ্ঞাপন দেন মাসেল ম্যান, তিনিও খান না, তিনি অন্য কিছু খান। আপনাকে খেতে বলে, আপনি রিভাইটাল কিনে কিনে খান, আর আপনি এনার্জি তো থাকছেই না, বরঞ্চ এনার্জি চলে যাচ্ছে। তো এখানে আর মানে হচ্ছে যদি আপনি ঘুমান, এই ধরুন আমি দাঁড়িয়ে আছি, আপনারা বসে আছেন, আমাদের প্রত্যেকের স্পাইনের হেলথ বিগড়ে যাচ্ছে। এখানে যে ভাটিপ্রা আছে না, আমি দাঁড়িয়ে আছি, তো ভাটিপ্রা গুলো এরকম করে চেপে যাচ্ছে, চেপে যাচ্ছে। এবং যদি আমি 15 বছর 20 বছর যদি এইভাবে চলে, আজ থেকে 10 বছর পর এমআরআই করলে দেখা যাবে পিআইভিডি, মানে বলবে স্লিপ ডিস্ক, যেটা সবাই জানেন আপনারা, স্লিপ ডিস্ক। এমআরআই করুন আপনারা কোমরে, দেখবেন সব স্লিপ ডিস্ক আছে, সব বলবে স্পেস কমে গেছে, এক্ষুনি অপারেশন করতে হবে। বোঝা যাচ্ছে? আপনি বসে আছেন তাতেও কমে যাবে, দাঁড়িয়ে থাকলেও কমবে, বসে থাকলেও কমবে। তাহলে কি করতে হবে? তাহলে কি হবে? ঘুমের প্রথম কাজ হচ্ছে রিপেয়ার করা, বডি রিপেয়ার। সারাদিন আমাদের শরীরে যে ওয়ের এন্ড টিয়ার হচ্ছে, যা আছে আপনার তাই দিন, ব্যাস দুটোই দিয়ে দিন। সো রিপেয়ার মানে হচ্ছে কি, যে আপনি সারাদিন যা কিছু করলেন, মনে করুন আপনি সারাদিন খেলেন, তো আপনার এনজাইম স্টোমাক থেকে বেরোচ্ছে, এনজাইম বেরোচ্ছে। তো এনজাইমের ভেতরে কি খনি আছে নাকি? পেট্রোল একদিন ফুরিয়ে যাবে, কয়লা একদিন ফুরিয়ে যাবে, আর আপনার এনজাইম রয়ে যাবে? অত সোজা। কারো সুগার আছে, বলছে ইনসুলিন কম হয়ে গেছে, তো ইনসুলিন কি আপনার থেকে কম ভরে হয়েছিল নাকি? যখন প্যাক হয়, প্যাকেজিং যখন হয়, তখন কি আপনার আগে ইনসুলিনটা ফুরিয়ে গেছিল না? কি হয়েছিল? কেন ইনসুলিন কম পড়লো আপনার মধ্যে? তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনার শরীরের একটা পিডব্লিউডি দরকার। পিডব্লিউডি মানে কি? দেখবে রাস্তায় লেখা থাকে, দিস রোড ইজ মেনটেন বাই পিডব্লিউডি, জানেন? তাহলে মানে কি? পিডব্লিউডি মানে কি? পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। সে কি করে? রাস্তা ছাড়ায়। তো আমার এই যে শরীরটা, এটা হচ্ছে একটা রাজপথ, এর উপর দিয়ে নানা রকম যানবাহন যায়, মানে ধকল। আমরা বলি না প্রচুর ধকল গেল, আমরা বলি তো ধকল মানে কি? আপনি যত ধরুন রাজ্যে আছে, বসে আছেন, উনি ভদ্রলোক বসে আছেন, এসব রেডি করেছেন, প্রজেক্টর অমুক তমুক, ঘেমে গেছেন, এটা ধকল। এটাকে আমরা এক কথায় বলবো ধকল, কোট অন কোট। এবারে এই ধকলের ফলে মানে যদি রাস্তাতে যদি বড় বড় 10 টাকা লরি যায়, তো রাস্তাগুলো কি হাল হবে? নষ্ট হয়ে যাবে, ম্যানহোল ভেঙে যাবে, রাস্তার পিচ উঠে যাবে, সব একদম এইবারে কুবড়ে হয়ে যাবে। মেনটেনেন্স ইজ ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলবো না যে লরি 10 টাকা লরি বন্ধ করে দাও, আমি বলবো না। কেন বলবো না? ডেভেলপমেন্ট আটকে যাবে। আমি যদি বলি, ওনাকে যদি বলি যে আপনারা কেউ ধকল নেবেন না, সব চাকরি ছেড়ে দিন, কাজকর্ম ছেড়ে দিয়ে ঘরে বসে বসে খালি কীর্তন করুন, কি করে হবে? জঙ্গলে চলে যান, আশ্রমে সাধু হয়ে যান, আপনি বসে থাকুন গাছতলায়, সম্ভব হবে না। তাহলে যদি আপনি বেঁচে থাকেন, তো আপনার সঙ্গে ধকল থাকবে, মানে আপনার প্রতি বড় বড় ট্রাক যাবে, বড় বড় ট্রাক যাবে, বড় বড় যাবে, আপনার ইনজুরি হবে, আপনাকে সেটা রিপেয়ারিং করতে হবে। মেনটেনেন্স সিস্টেম আপনাকে, আপনি বলেন দুবাই গেছিলাম, রাস্তা চকচক করছে, সিঙ্গাপুর গেলাম, রাস্তা চকচক করছে, চেন্নাই গেলাম চকচক করছে, আর এখানে এলাম বলছে রাস্তায় গর্ত করছে। তাহলে অসুবিধাটা কোথায়? কোনটা স্ট্রং? সেখানে লোক কোনো ভালো, সেদিকে আছে, আমরাও ভালো, খারাপ নয়। প্রবলেমটা হচ্ছে কোথায়? মেনটেনেন্স সিস্টেমে। বুঝতে পারছো? ওখানে ছোট্ট একটা যখন গর্ত হবে, সঙ্গে সঙ্গে ভরতে হবে, আমাদের একটা ওয়েট করা হবে। বলে 1 সেন্টিমিটার গর্ত হয়েছে, 1 সেন্টিমিটার হয়েছে, এখন ওয়েট করে দেখো ওটা কবে 1 ফুট হচ্ছে। বলে 1 ফুট চওড়া হয়েছে, চওড়া হলে হবে না, ডেপথে 1 ফুট হয়েছে, দেখো বলে 1 ফুট হয়ে গেছে, ডেপথে হয়েছে। কেউ মরেছে না, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লোকে সাইড দিয়ে যাচ্ছে। বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কত লোক মরেছে, কেউ মরে নেই, কিচ্ছু করতে হবে না, চালিয়ে যাও। বললো এবারে হয়েছে, মরে গেছে, এবার রিপেয়ার করে দাও। যেদিন রাতে অ্যাক্সিডেন্ট হবে সেদিন রাত্রে বলে 8 ঘন্টার মধ্যে রিপেয়ার হয়ে যাবে আমাদের এখানে। আর ওখানে কি হচ্ছে, 1 সেন্টিমিটার খালি 1 সেন্টিমিটার একটুখানি হয়েছে, ওখানে রাস্তায় ক্যামেরা আছে। আমার এখানে কি করা হয়? ফাইন করা হয়। স্পিড কত? 40, চলো পাঠাও, এসএমএস পাঠাও, চলে গেল।
আর ওখানে দেখবে 1 সেন্টিমিটার যখন গর্ত, সেই জায়গাতে ওরা খবর দেবে, কনসার্ন পিডব্লিউডি এসে চলে আসবে। এটা ডিফারেন্স, আর কিছু নয়, আর কিছু নয়। বোঝা যাচ্ছে? তাহলে যদি আপনার মেইনটেনেন্স সিস্টেম যদি আপনার বডিতে অ্যাক্টিভ থাকে, তাহলে ঘুম হচ্ছে কি? ঘুম হচ্ছে আপনার শরীরের পিডব্লিউডি। বোঝা গেল? স্লিপ হচ্ছে আপনার শরীরের পিডব্লিউডি। স্লিপ কি করে? 1 নম্বর হচ্ছে রিপেয়ার, প্রথম আর হচ্ছে রিপেয়ার, সেকেন্ড আর হচ্ছে রেজিস্টার। রেজিস্টার মানে হচ্ছে আপনি যা কিছু শিখছেন, যা কিছু পড়ছেন, যা কিছু শুনছেন, সেটা মনে রাখাকে বলছি রেজিস্টার। এবং রেজিস্টার তখনই হবে যখন আপনি ঘুমাবেন। ঘুম ছাড়া রেজিস্টার হবে না। আমি কম্পিউটারে অনেক কিছু টাইপ করতে পারি, সেভ করলাম না, বা আমার ইউপিএস নেই, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আপনার সারাদিনের পরিশ্রম সব চলে গেল। অটো সেভ হয় না, কোনো ল্যাপটপে কোনো কম্পিউটারে অটো সেভ হয় না। হয়তো পরে দেখাতে পারে যে আপনি এটা সেভ করবেন, এরকম দেখাতে পারে, অপশন থাকে, কিন্তু সেখানেও 100% থাকে না। মানে আপনার ওখানে সেভ করতে হবে। তো যদি আপনাকে আপনার লার্নিং গুলোকে যা শিখলেন, এখানে শুধু পড়াশোনার কথা বলছি না, কিন্তু এখানে হচ্ছে দেখুন, যদি লার্নিং মানে কি, এই যে আপনি বসে আছেন না, এই যে এরকম করে বসে আছেন কিন্তু কোমর ব্যথা হচ্ছে না, বসে আছেন কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন, এই যে ব্যাপারগুলো, এটাও কিন্তু একটা শিক্ষা, এটাও কিন্তু শেখা, এটাও শিখে নিতে হয়। তো এই যে শেখাটা আপনি মনে রাখছেন, বা কিভাবে চললে আপনার পা ব্যথা করছে না আপনি জানেন, ব্রেন দেখবেন রেডি করে। আপনার হাঁটার স্টাইল প্রত্যেকে নিজেদের মতন হাঁটার স্টাইল। কেন সবাই তো উত্তমকার মতো হাঁটতে পারে না? সৌমিত্র নিজেই পারেনি উত্তমকার মতন হাঁটতে, কিন্তু ওনার হাঁটার স্টাইল আলাদা, এনার আলাদা। কি করে হলো? যা ভালোই হলো, যা হয় ভালো হয়। তো সেখানে রেজিস্টারটা ইম্পর্টেন্ট, ঘুমলে রেজিস্টার হবে। আর নেক্সট আর হচ্ছে রিকনস্ট্রাকশন। সো আপনি যখন ঘুমোবেন, আপনার 3টে আর্ট, একটা হচ্ছে রিপেয়ার, একটা রেজিস্টার, একটা রিকনস্ট্রাকশন। মানে হচ্ছে যে যখন আপনি ঘুমাচ্ছেন আপনার শরীর রিপেয়ার হচ্ছে, রিপেয়ার হওয়ার পরে যেখানে রিপেয়ার দরকার রিপেয়ার হচ্ছে, আর যেখানে ভেঙে তৈরি করা দরকার সেখানে তৈরি হচ্ছে। যদি না ঘুম হয় তাহলে কিন্তু এটা হবে না। রিপেয়ার না হলে কি হবে? আপনার শরীরে ব্যথা থাকবে। ঘুম হয় কি হয় না বোঝার উপায় হচ্ছে, দেখবেন আপনার কোমরে ব্যথা আছে, কোমরে ব্যথার একটা কারণই হচ্ছে ঘুম না হওয়া, ভালো ঘুম না হওয়া। এবার আপনি কোমর ব্যথার জন্য প্রচুর ট্রিটমেন্ট করছেন, অনেক ট্রিটমেন্ট, আলটিমেট লাভ কিছু হচ্ছে না। দেখবেন লাভ কিছু হচ্ছে না। কেউ বলছে কোমরে বেল্ট বাঁধো, কেউ বলছে নিচে বসো না, কেউ বলছে খাটে বসে, বসবো কোথায়, আবার দাঁড়িয়ে থেকো না, শোবে না, বলছে শক্ত পেটে শো, নানা রকম আপনি সবকিছু করছেন, তারপরেও কোমর ব্যথা। কেন? আপনার রিপেয়ার সিস্টেমটা অ্যাক্টিভ নয়, বডি রিপেয়ার সিস্টেম অ্যাক্টিভ নয়। রেজিস্টার এবং রিকনস্ট্রাকশন, দ্যাট ইজ আর্ট। লাস্ট হচ্ছে এটা কি দিয়ে বুঝলেন? এটা কাপড় ছিল, ওটা না হ্যাঁ, বিদ্যুৎ এনেছিল, বিদ্যুতের হাতে ছিল, ওদিকে নিচে কোথাও রেখেছে। ঘুম কিন্তু আমাদের হ্যাবিট, ঘুম হচ্ছে একটা হ্যাবিট, অভ্যেস। মোছার জন্য আচ্ছা, তো আমরা দেখলাম HER, লাস্ট পড়ে থাকলো ও। আপনাকে তো হিরো হতে হবে, তাই না? তাহলে ঘুমোলে আপনি হিরো হতে পারবেন। আপনার চেহারা যাই হোক, কালো ফর্সা লম্বা মেটে যাই হোক, কিন্তু আপনি আপনার লাইফে হিরো। তাহলে হিরো হতে গেলে আপনার ঘুমোতে হবে। তাহলে এখানে ও মানে হচ্ছে যদি আপনি ভালো করে ঘুমান তাহলে কি হবে দেখুন, এটা সব থেকে ইম্পর্টেন্ট। অপোজিট মাসল ফিটনেস।
তার মানে যত ভালো ঘুমোবেন আপনার মাসেল গুলো স্টিফ কম হবে, অপোজিট মাসেল স্টিফনেস। যত রোগ আছে না, ধরুন অনেকে আছে এখানে হাত ব্যথা আছে, বলে ফ্রোজেন শোল্ডার, হলো তো? এর কারণ কি? হাতের পেশিগুলো শক্ত হয়ে যাওয়া, স্টিফ হয়ে যাওয়া। কেন স্টিফ হলো? কারণ আমাদের যে এই রেঞ্জ, এর বেশি হাত তুলি না তো, হাত তোলা হয় না। ডাক্তারবাবু কি বলেন, এবারে হাত তুলুন, হাত তুলে ব্যায়াম করুন। এতদিন করেনি, এবার এখন করতে হবে। সে ঘোরাচ্ছে, এমন করে হাত ঘোরাচ্ছে, এমন ছাদে ঘোরাচ্ছে উড়ে চলে যাবে, এরোপ্লেন হয়ে গেছে, এমন করে ঘোরাচ্ছে। যাই হোক, তো সে এতদিন করেনি, এইভাবে এইটুকুর মধ্যে কাজ করেছে। ধরুন খেয়েছি, এইটুকু খেলাম, তো তাহলে খেতে কতটুকু হলো? চান করলাম, মানে এখানে কলটা খুললাম, শাওয়ারটা খুললাম, এর মধ্যেই, তাহলে এইটুকুর মধ্যে ড্রয়ার খুললাম, টাকা রাখলাম, এইটুকু পকেটে হাত ভরলাম, মিষ্টি কিনলাম, এর মধ্যেই। হাত তুলতে হচ্ছে না তো, হাত তুলতে হচ্ছে না, তাই না? তাহলে হাত যখন তুলছি না, মাসেলগুলো স্টিফ হয়ে যাচ্ছে। কিন্তু অনেকেই আছে যে ফ্রোজেন শোল্ডার তাদের হয়নি, বয়স অনেকটা হয়নি ফ্রোজেন শোল্ডার। কেন? তার কারণ হচ্ছে যদি তার ঘুমটা ভালো হয়, ঘুম যদি তার ভালো হয়, তাহলে তার মাসেলগুলো রিল্যাক্স থাকবে, স্টিফ হবে না। আমরা মাসেল রিল্যাক্সের জন্য আজকে আমরা মাসাজ করি, স্টিম বাথ নিই, সৌনা বাথ নিই। এগুলো কেন? সমস্ত কিছু মাসেল রিল্যাক্সের জন্য, মাসেল রিল্যাক্সের জন্য। তাহলে ঘুম হচ্ছে সব থেকে বড় একটা পার্ট যেখানে আপনি মাসেল গুলোকে রিল্যাক্স রাখতে পারবেন। তাহলে বেনিফিট অফ স্লিপ অপোজিট মাসেল স্টিফনেস। ঠিক আছে? তাহলে হিরো আপনি হলেন কিনা? তাহলে ফার্স্ট হচ্ছে যদি ভালো ঘুমান আপনার হেলদি হার্ট হবে। আপনি কোশ্চেন করবেন, তাহলে আমার কি হার্ট অ্যাটাক হবে না? নাম্বার ওয়ান, হতে পারে, কিন্তু আপনি বেঁচে ফিরবেন গ্যারেন্টি, বেঁচে ফিরবেন গ্যারেন্টি যদি ঘুমটা ভালো থাকে। ঘুমের জন্য একটা কথা বলবো, নিশ্চিন্ত নিদ্রা, নিশ্চিন্ত নিদ্রা। এটা শেখাবো কি করে নিশ্চিন্ত নিদ্রা হবে। আপনার সব টাকা চলে গেছে, আপনি আপনার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেছে, তাও নিশ্চিত নিদ্রা আপনি ঘুমাতে পারবেন। কি করে হবে? আপনাকে শিখতে হবে, না শিখলে আপনি এগাতে পারবেন না। আপনি এগাবেন কি করে? রোগ নিয়ে এগাবেন। নেক্সট লাইন, এটা আপনাদের বলতে হবে। খারাপ ঘুমের কারণ কি? আপনাদের কথায় যে কোনো বলুন, সবাই মিলে বলুন, কি কি হতে পারে? বেশ, আর আর কি হতে পারে? পেছন থেকে বলুন। চিন্তা, ব্যবহার, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি কোমায় চলে গেছিলাম 15-16 মাস আগে। হ্যাঁ, আমার অ্যাজমার টান আছে তো, বলুন বলুন, ঠিক আছে। হ্যাঁ, ওই প্রায় রাতে 4-5 বাজে উঠতাম। হ্যাঁ, একা করে থাকি, ব্যাচেলার। ওই বাড়ির লোকদের বুঝতে পারতো না, আমরা দুটোই ঘুমাই। কিন্তু আমি এই 14 বছর চোখ অপারেশন পরে এই মাঝে রাস্তায় বসে পড়েছিলাম। আচ্ছা। 2 দিন এই কোমায় ছিলাম আর 5 দিন হাসপাতালে ছিলাম। এর প্রতি ওষুধ খাচ্ছিলাম। আমার এগুলো অবশ্যই ছিল ডক্টর হিরেন ভট্টাচার্য, উনি ট্রিটমেন্ট করাতে একটু হাঁটাচলা করছি এখন। ঠিক আছে, আমি একটু পরে আপনার এটা বলছি, ব্যাপারটা কি। হ্যাঁ, রেস্টলেস জীবনযাপনের জন্য ঘুম ডিস্টার্ব হয়। আচ্ছা, সব কারণ বলা হয়ে গেছে। হ্যাঁ, সময়টা উল্টো পাল্টা করা, সময় উল্টো পাল্টা করা, আপনি পরিশ্রম কম হওয়া বলে নিয়েছেন। নেক্সট স্লাইড। সব থেকে কারণ হচ্ছে এটা, দেখুন কি আছে, সিবিআই। সিবিআই জন্য লোক ঘুমোতে পারছেন, আপনি কি বলছেন? আপনি এত সাথে বলছেন, আপনি আমাদের ওয়েস্ট বেঙ্গল লোকে সিবিআই নাম আগে বলতে হবে। তাহলে কজেস অফ পোর স্লিপ হচ্ছে সিবিআই, সিবিআই। নেক্সট স্লাইড। ইডি, এইটা আগে বলতে হবে। সিবিআই এবং ইডির জন্য বহু লোকের ঘুম উড়ে গেছে। আর আপনি কি বলছেন? ঘুমের ওয়ার্কশপ হচ্ছে, আর আমি এটা নাম করবো না? কোনদিন হয়? ওয়েস্ট বেঙ্গল থেকে করতে হবে। হ্যাঁ, তা আমরা ভিআইপি নয়, আপনি ভিআইপি নন, আমি ভিআইপি নয়। না, দেখুন, প্রথম হচ্ছে যে আমরা সবাই ভিআইপি, সবাই ভিআইপি। তো ভিআইপি সবাই, যদি ভিআইপি আপনি মনে না করেন, আপনি কিন্তু গরিব মানুষ হয়ে থাকবেন, তাই না? তো আমরা এমনি উপর থেকে গরিব হতে পারি, কিন্তু মন থেকে গরিব হবো কেন? মন থেকে আমরা ভিআইপি। আর যদি ভিআইপি হয়, সিবিআই আর ইডি আপনাকে ডাকতে পারে, যে কোনো সময় ডাকতে পারে, কি হতেই পারে অনেক কিছু। তাহলে আমার ফর্মুলা হচ্ছে যে এখানে এটা কেন নামটা দিলাম, যে কজেস অফ পোর স্লিপ, সিবিআই ইডি, এটা মনে রাখতে হবে আপনাকে। এবারে আমি এলাবোরেট করছি, হোয়াট ইজ সিবিআই, হোয়াট ইজ ইডি। আচ্ছা, ওর নাম শুনে উল্টে যাচ্ছে, দেখেছেন? সিবিআই হচ্ছে আমাদের
ঘুম কম হওয়ার কারণ। ঠিক আছে? আচ্ছা, তো সিবিআই প্রথম যেটা সেটা হচ্ছে বি দিয়ে শুরু করি আমি আগে। তো ব্লাড সুগার ইমব্যালেন্স, এটা মানে হচ্ছে ব্লাড সুগার হচ্ছে, সুগার মানে ওই সুগার নয়, রোগটা নয়, বোঝা যাচ্ছে? ব্রেন হচ্ছে একমাত্র অর্গান যে শুধু গ্লুকোজ খেয়ে বেঁচে থাকতে পারে। গ্লুকোজ মানে গ্লুকন ডি নয়, গ্লুকোজ মানে চিড়ে মুড়ি ভাত। লোকে বলে আমি যদি ব্রেনি হতে চাই আমার কি খেতে হবে? এই যে মাধ্যমিকে যারা ভালো ভালো রেজাল্ট করলো, বহু বছর ধরে যারা করে আসছে, তারা কেউই বেরোলিয়া ভিটা অমুক তমুক যেগুলো পাওয়া যায় কোটান কোট সেগুলো কেউ খায়নি। তারা সব ওই মুড়ি, চিড়ে ভাত, ভিজে ভাত, বাসি রুটি এইগুলো খেয়েই তারা কাঁপিয়ে দিচ্ছে। কি করে? তাদের ব্রেনি হতে গেলে আপনার লাগবে গ্লুকোজ। গ্লুকোজ মানে হচ্ছে সুগার। হলো? তাহলে যেটা যার প্রিয় খাবার, ব্রেনের প্রিয় খাবার হচ্ছে গ্লুকোজ, হার্টের প্রিয় খাবার হচ্ছে ফ্যাট। ফ্যাট, আপনি যদি ফ্যাট সারা জীবন না খান আপনার হার্ট ডেভেলপ হবে না। বেশি খেলে কি হবে? ও জমিয়ে রেখে দেবে নিজের কাছে। ধরুন আমার যদি ভাল লাগে, যেমন কারোর ভাল লাগে গাছ, কারোর ভালো লাগে, সে কি করবে? গোটা বাড়িতে গাছ ভর্তি করে দিয়েছে, শোবার বিছানা তো গাছ, গাছের উপরই শোয়, কিছু করার নেই, ও ভালোবাসার ওটা। কেউ লটারি টিকিট ভালোবাসে, সে লটারি টিকিট কেটে, কেউ ছবি ভালোবাসে, গোটা দেওয়ালের ছবি। তাহলে যে যেটা ভালোবাসে কালেকশন করে। যে গান ভালোবাসে সে সারাক্ষণ গান, দেখবেন পুরো ল্যাপটপ ভর্তি গানে ভর্তি আছে, ফাইলে ভর্তি আছে। তো ব্যাপারটা কি হলো? তাহলে ব্রেন ভালোবাসে গ্লুকোজ, ও গ্লুকোজ ছাড়া অন্য কিছু খাবে না। আর হার্ট ভালোবাসে ফ্যাট, মাসেল ভালোবাসে প্রোটিন। আপনি যত প্রোটিন খাবেন মাসেলের জন্য, হলো? তো যত বেশি হবে সেখানে সেটা জড়ো করবেন। এবারে এখানে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। ইমব্যালেন্স মানে কি? আপনার বডির গ্লুকোজ আর ব্রেন গ্লুকোজ যদি লেভেল যদি সমান না হয়, তাহলে আপনার রাত্রেবেলায় ঘুমের যে আসল কাজ, রিপেয়ার রেজিস্টার, সেগুলো হবে না। মানেটা কি? মানেটা হচ্ছে যে এই গ্লুকোজ হচ্ছে ফুয়েল, পেট্রোলের মতন, পেট্রোল। তাহলে আমার এখানে রাস্তা রিপেয়ার হবে, রাস্তাটা এমবি রোড রিপেয়ার হবে, সব নিয়ে চলে এসছে, পিচ আছে, সব আছে, সব নিয়ে চলে এসছে। বড় বড় সেই বড়, ওই সেই বড় গাড়িটা, ওটা কি বলে গাড়িটাকে? রোলার, সব নিয়ে এসছে, রোলারে তেলটাই ভরেনি। তো চলবে কি করে? চলবে না। ব্রেন, আপনি ঘুমিয়ে গেছেন, সব রেডি, ব্রেনও রেডি, সব রেডি, যে এবারে রিপেয়ার করবো, রেডি হচ্ছে, রেজিস্টার করবো, যা শিখলেন সব মনে রাখবো, কিন্তু ওর যে সোর্স অফ এনার্জি, ফুয়েল, সেটা ব্রেনে আসছে না। হলো? এই ইমব্যালেন্সটা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে ইমব্যালেন্সটা? যদি আপনি এক্সারসাইজ না করেন, যদি আপনি সিডেন্টারি লাইফ ডিল করেন, সারাক্ষণ বসে থাকেন, অফিসে 8 থেকে 10 ঘন্টা বসে আছেন, আবার যখন বক্স টু বক্স লাইফ, এটাকে বলা হয় বক্স টু বক্স লাইফ। আপনার যে ঘর আছে সেটাও বক্স, 10x10 একটা ঘর, সেখান থেকে উঠলেন, যেটা বেডে শুয়েছিলেন সেই বেডটাও 7x6, 7x6, তাই না? বা 5-7 একটা বেড। বেড থেকে উঠলেন, উঠে বাথরুমে ঢুকলেন, 3x3 বক্স। বাথরুম থেকে বেরিয়ে এলেন, খেলেন, লিফটে ঢুকলেন, ওটাও 4x4। নেমে এলেন বাসে বা ট্যাক্সি বা ওলা, যাই করুন, সেটাও 4x3 বক্স। সেখান থেকে নেমে গেলেন অফিসে, সেটাও 1000 স্কোয়ার ফিট বক্স। তাহলে এই যে বক্স থেকে শুরু হচ্ছে, আবার রাতে অফিস থেকে ফিরে এসে আবার সেই বেডে, সেই ঘরে, তার মানে বক্স থেকে বক্সের মধ্যে আপনার লাইফ আটকে আছে। তাহলে বক্স টু বক্স লাইফ যদি আপনার থাকে, তাহলে আপনার মধ্যে ব্লাড সুগার ইমব্যালেন্স থাকবে। মানে আপনি সকালবেলা গ্লুকোজ টেস্ট করলেন, হ্যাঁ আমার ঠিক আছে, ব্লাড সুগার ঠিক আছে, কিন্তু আপনার রক্তে ঠিক থাকা মানে সেটা ব্রেনে ঠিক পৌঁছাচ্ছে, এর কোনো গ্যারান্টি নেই। কারণ ব্রেন হচ্ছে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার কাছে গেলে আপনাকে সিকিউরিটি চেক পাস করতে হবে, আপনি যেই হন ঢুকতে দেবে না। এখানেও আছে সিকিউরিটি, যেটাকে বলা হয় বিবিবি, ব্লাড ব্রেন ব্যারিয়ার। হলো? সেই ব্লাড ব্রেন ব্যারিয়ার কিন্তু এখানে আটকে দেবে, মানে চেক করবে। তাহলে এখানে কি করতে হবে? সেই গ্লুকোজটাকে যদি আপনাকে ইউজেবল করতে হয়, ইউজেবল, তাহলে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপর নজরদারি করতে হবে। বোঝা যাচ্ছে? ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে রাখতে হবে, তাহলে আপনি ভালো করে এটা করতে পারেন। নেক্সট হচ্ছে
ইমপ্রপার লাইফস্টাইল। আই মানে হচ্ছে ইমপ্রপার লাইফস্টাইল। এখন আমরা লাইফস্টাইল বলতে বুঝি টিভি, মোবাইল, স্মার্ট ওয়াচ, গাড়ি, পার্টি, নাইট ক্লাব, এগুলো লাইফস্টাইল বলতে এগুলো বুঝি। কিন্তু লাইফস্টাইল মানে হচ্ছে আপনি কখন উঠলেন, কখন ঘুমলেন, কি খেলেন, কতটা খেলেন, লোকের সাথে কিভাবে কথা বললেন, রেসপন্স কেমন করলেন, এটা হচ্ছে লাইফস্টাইল। তো ইমপ্রপার লাইফস্টাইলটা কিরকম? ইমপ্রপার লাইফস্টাইল হচ্ছে আপনি দিনের বেলায় ঘুমোচ্ছেন, রাত্রেবেলায় জেগে আছেন। নাইট আউট যেটাকে আমরা বলি, রাত্রেবেলায় বেড়াতে যাওয়া। আপনি নাইট আউট করতে পারেন, হয়তো বছরে একদিন দুর্গাপুজো হচ্ছে বা কিছু প্রোগ্রাম হচ্ছে, সেটা হতে পারে। একদিন পিকনিকে গেলেন, সে হতে পারে। যদি রেগুলার বেসিস যদি আপনি সেটা করেন। নেক্সট হচ্ছে রাত্রিবেলায় যদি আপনি বেশি করে খাওয়া দাওয়া করে নেন। আমাদের কি হয়, দিনের বেলায় খাওয়ার বেশিরভাগ লোকেরই সময় হয় না, অফিস যেতে হয়, কাজ করতে হয়, তাহলে কোনো রকমে খেয়ে সে চলে যায়। মুড়ি খায়, চিড়ে খায়, দুটো রুটি খায়, সবজি খায়, চলে যায়। দুপুরবেলায় লাঞ্চ যেটা করে অফিসের মধ্যে শসা খায়, পেয়ারা খায়, তারপরে টমেটো খায়, এইসবগুলো খেয়ে দিনের বেলায় চলে। রাত্রেবেলা যখন বাড়ি ঢোকে তখন হয় মুরগি নলে মাছ এগুলো নিয়ে ঘর ঢোকে এবং তখন রান্না হয়। বা রাত্রেবেলা যেহেতু ঘরে আমরা থাকি, রিল্যাক্স করি রাত্রেবেলায় ঘরে থেকে, সুইগি জোম্যাটো অর্ডারটা কিন্তু রাত্রেবেলাতেই বেশি। রিসার্চ বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে যে রাত্রেবেলায় নন ভেজ অর্ডার সব থেকে বেশি। দিনের বেলা অর্ডার হয় না অতটা, হয় রাত্রেবেলা বেশি হয়। তো রাত্রেবেলা আমরা কি করছি, রাত্রেবেলায় বেশি করে খেয়ে নিচ্ছি, কারণ সারাদিনে খাওয়া হয়নি বলে। খাওয়াটা সারাদিনে হয়নি বলে রাত্রেবেলা আমরা বেশি করে খেয়ে নিচ্ছি। তার ফলে কি হচ্ছে, তার ফলে সিবিআই আমার ঘরে ঢুকছে, মানে ঘুম আসছে না ভালো। আমি যদি গুচ্ছেন খেয়ে নি, ভালো করে খেয়ে নি, দেখবেন আপনি চিটে শুয়ে আছেন, না পারছেন শ্বাস নিতে, না পারছেন পাশ ফিরতে, না পারছেন উঠতে, না পারছেন বসতে, মানে কি যে হচ্ছে বুঝতে পারছেন না, তাই না? আপনার ঘুম নষ্ট হয়ে গেল। তাহলে আপনাকে এই লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। কি করে ঠিক করবেন আমি আপনাকে বলবো এটা, কারণ ঘুম ব্যাপারটা কিন্তু একটা অভ্যেস, আর এই ঘুম একদিনে কারণ নষ্ট হয় না। যদি আপনি বলেন যে রাতারাতি ঘুম ঠিক করব, আজকের পর থেকে ঘুম ঠিক হয়ে যাবে, তা কিন্তু হবে না। এটা আপনাকে অভ্যেসের মধ্যে নিয়ে আসতে হবে। যদি অভ্যেস আপনি আজ থেকে শুরু করেন, ভালো অভ্যেস, তাহলে আপনি কিন্তু ভালো ঘুম পেতে পারেন, ভালো ঘুম পেতে পারেন। এটা মনে রাখতে হবে, ঘুমানোর কোনো শর্টকাট নেই, কোনো মেডিসিন আপনাকে ঘুম করাতে পারে না। আমি একটু পরে বলবো স্লিপ সাইকেল। স্লিপ সাইকেল কিন্তু ঘুমের যে ওষুধ আছে সেটা পুরোটা এফেক্ট করতে পারে না। তো আমি আপনাকে বলবো সেটা। নেক্সট সবার আগে যেটা সি ছিল সেটা বেশি ইম্পর্টেন্ট। complaining or blaming. complaining or blaming nature. যদি কারোর নেচার হয় সে সারাক্ষণ ব্লেম করে বেড়ায়, সারাক্ষণ সারাক্ষণ ওর জন্য আমার এটা হয়নি, এটার জন্য এটা পেলাম না, ওর জন্য বাস লেট হলো, বাস বলার জন্য আমার প্রমোশন আটকে গেল, বাস বলার জন্য আজকে রাজ্য সরকারের জন্য আমার এই অবস্থা হয়ে গেল, সবকিছুর জন্য সবকিছু। আজকে প্রোগ্রামের জন্য আমাদের কীর্তনটাকে আমরা যদি ব্লেম করি, রাতের ঘুম উড়ে যাবে। তো ব্লেম করা যাবে না, যে যা হচ্ছে ও কাজ করছে, আমি আমার কাজ করছি, আপনি আপনার কাজ করবেন, বোঝা গেল? ব্যাস। তাহলে ব্লেমিং এবং কমপ্লেনিং চলবে না। যার যত কমপ্লেন তার তত ঘুম কম, বোঝা যাচ্ছে? যার যত কমপ্লেন, কমপ্লেন মানে কি? কমপ্লেন মানে হচ্ছে যে হ্যাঁ, যদি অরিজিনালি থাকে সেটা একটা যদি বলার থাকে তাহলে আপনি সেটা বলুন, বলে ওকে ওখানেই সুইচ অফ করুন, বয়ে নিয়ে আসবেন না। আপনি বাসে হয়তো কেউ হয়তো আপনাকে বসতে দিল না, আপনি এরকম সারাক্ষণ আপনি বাসে একটা ভেতর ভেতর রাগারাগি করলেন, বাড়িতে সেটা আবার বললেন হ্যাঁ এই বাস বালা বলে এমন করে, জায়গা দিচ্ছে না, এত ভিড়, সব লোক তুলে দেয়, বলে ভেতর ফাঁকা, ভেতর ফাঁকা। আমি শুনে উঠলাম ভেতর তো মোটে ফাঁকাই নেই, আমি উঠে গেলাম, আমার উপরে লোকে দাঁড়িয়ে যাচ্ছে, গা ছেড়ে দিচ্ছে, অমুক করছে তমুক করছে, কমপ্লেন করছেন আপনি। হলো? তাহলে কমপ্লেন যত আপনি কমিয়ে দেবেন তত আপনার জন্য ভালো। তাহলে কি করতে হবে আপনাকে? দুটো জিনিস আপনার জন্য আছে, দুটো জিনিস, হয় অ্যাকসেপ্ট নলে রিজেক্ট।
হয় অ্যাকসেপ্ট নইলে রিজেক্ট। মাঝখানে কি আছে? অ্যাডজাস্টমেন্ট। আমাদের সেখানে অ্যাডজাস্ট করে চলো। যত আপনি অ্যাডজাস্ট করে চলবেন তত রাতের ঘুম উড়ে যাবে। আর যত ঘুম উড়ে যাবে, ঘুম মানে হচ্ছে থালা, থালাটা নেই। আর বিরিয়ানি থেকে শুরু করে সব আছে, রাখবেন কোথায় ওগুলো যে থালা না থাকে? ঘুম নেই, আপনার বাড়িতে এসি থেকে শুরু করে সব আছে, আপনি কি হবে? সেটা নিয়ে কোনো কাজে আসবে না। তাহলে কি করতে হবে? হয় অ্যাকসেপ্ট নইলে রিজেক্ট। আপনার যদি মনে হয় এই রাজ্যে থেকে কিছু হচ্ছে না, রাজ্য ছেড়ে দিন, কি অসুবিধা আছে? আর যদি মনে হয় এই রাজ্যে থাকবেন, থাকুন, চেঞ্জ শুরু করুন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি মনে হয় যে আপনি এই কাজটা আপনার জন্য হচ্ছে না, পার্টিকুলার একটা কাজ হচ্ছে না, তাহলে নিজেকে অ্যানালিসিস করুন, কি অসুবিধা হচ্ছে, কোথায় ডেফিসিট আছে, সেটাকে ডেভেলপ করুন। যদি পারেন, না পারেন রিজেক্ট করুন, অন্য কাজ করুন। অ্যাডজাস্ট নয় যে ঠিক আছে আর তো 10 বছর চাকরি আছে, কোন রকমে করে দিই, সকালবেলা গিয়ে সইটা করবো, বিকালবেলা সই করবো, এই তো কাজ, ঠিক আছে 2বার সই করে চলে আসি। রিটায়ারমেন্ট হবে, প্ল্যানিং ছিল এবার বাড়ি করে থাকবো, বাড়িয়ে করলেন, 1 মাসের মধ্যে আপনি নেই। কোথায় গেলেন আপনি? কারণ এতদিন ধরে যে আপনি কাজটা করেছেন, সেই কাজটা আপনি করেছেন, সেই কাজটা আপনি করেছেন। তাহলে দুটো ভাবে কাজ করা যায়, যে কোনো কাজ, যে কোনো কাজ। আমি কোনো কাজ খারাপ বলছি না, যে কোনো কাজ, আপনারা যে কাজ করছেন সেই কাজটাই আপনি করতে পারেন দুটো ভাবে। আপনি দুটো ভাবে যে কোনো কাজ করতে পারেন, যে কোনো কাজ, দুটো ভাবে যে কোনো কাজ। আপনি খাওয়া থেকে শুরু করে পায়খানা থেকে, লোকে দেখবেন পায়খানা হয় না, বলে আজকে তো পায়খানা হয়নি, 3 দিন ধরে পায়খানা হয় না, বা পায়খানা গিয়ে বসে আছে, পায়খানা হয় না, এরকম থাকে। তো তাহলে পায়খানা থেকে শুরু করে চাকরি করা পর্যন্ত যে কোনো কাজ, আপনি কোন ক্যাটাগরিতে আছেন তার উপর ডিপেন্ড করবে আপনার পারফরমেন্স। লোকে আপনি বলবেন যে পায়খানা করার কি অসুবিধা আছে, তো বসলেই হবে, সবার হয় না, কিন্তু পায়খানার লোকে অনেক অবস্থা খারাপ হয়ে যায়। এটা হচ্ছে ফোর্স অফ ফিয়ার, ফোর্স অফ ফিয়ার। তো আপনি যে কাজগুলো করছেন, যে কাজগুলো আপনি করছেন, সেটা যদি ভয়ের জন্য করে যান, ভয়ের জন্য। আপনি চাকরি করছেন কেন? খেতে পাবেন না বলে, খেতে পাবেন বলে। চাকরি ছাড়লে খেতে পাবেন না, তাহলে আপনার মধ্যে একটা ভয় কাজ করছে, চাকরি করলে আমি খেতে পাবো। বোঝা গেল? আপনি এই পড়াশোনা করছেন কেন? না এই পড়াশোনা করে আমাকে এইটা করতে হবে, ভয়ে। না করলে আপনি বাঁচতে পারবেন না। তাহলে ফোর্স অফ ফিয়ার যদি হয়, তাহলে কিন্তু আপনার সেখানে ব্লেমিং ব্যাপারটা আসবে, ব্লেমিং। ব্লেমিং, অফিস দেরি হয়ে গেল, 10 মিনিটে দেরি হয়ে গেল, কেন? বস চেঁচাবে, আপনার লেট মার্ক আসবে, মাইনে কেটে যাবে, সেটা একটা আপনার সার্ভিস রেকর্ডে, সার্ভিস বুকে একটা হ্যাম্পার্ড হবে। ভয়, সেটাতে প্রপার এক্সপ্লেন করা যেতে পারে। রোজ যদি এরকম হয়, রোজ রোজ লেট হচ্ছে আপনার, তাহলে সেটা কিন্তু এক্সকিউজের মধ্যে আসবে না, সেটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। তাহলে এক্সকিউজ কোনটা হবে? একদিন। আর হ্যাবিট যেটা হচ্ছে রোজ, যেটা হচ্ছে রোজ রোজ। তাহলে রোজ যদি আপনি ব্লেম করেন, তার মানে বুঝতে হবে যে আপনি যে কাজ করছেন তার বেশি হচ্ছে ভয়। আপনি মন্দিরে কেন যান? ভয়ে, না গেলে ঠাকুর পাপ দেবে। ঠাকুরের খেয়ে দেয় কাজ নেই, আমাদের পাপ দিতে যাবে? ওনার আর কোনো কাজ নেই। তাহলে ব্লেমিং, ফোর্স অফ ফিয়ার। ভয়ে বাঁচলে চলবে না, আপনাকে বাঁচতে হবে ফোর্স অফ লাভ। ফোর্স অফ লাভ, আপনি কাজ করছেন ভালোবেসে। আমি এখানে এসেছি ভালোবেসে, আমার এটা ভাল লাগে বলে আমি এসেছি, অন্য কিছু না। ভয়ে নয় যে আমার এখানে এসে এতক্ষণ লোক বসে থাকবে, আমার কি হবে, না গেলে যদি চেঁচায়, আমার যদি ফেসবুকে উল্টোপাল্টা দেখে আমার নামে, ভয়ে ব্লেমিং হবে। তখন কি বলবো? ওই মানবিক থেকে আমাকে বলেছিল এই হবে, অমুক হবে, তুসুক হবে, কিছু হলো না। ব্লেমিং, বোঝা যাচ্ছে? তাহলে ব্লেমিং এর উৎস কোথায়? হয় ফোর্স অফ ফিয়ার, ফোর্স অফ ফিয়ার। তাহলে আপনার রাতে ঘুম আসছে না কেন? আপনি ভীতু, বোঝা যাচ্ছে? আপনি ভীতু, আপনি সাহসী হওয়ার একটা অ্যাক্টিং করছেন, বোঝা গেল? বেসিকটা চেঞ্জ করতে হবে। কি করে চেঞ্জ করবেন? যদি আপনার এটা হয় ফোর্স অফ লাভ, ফোর্স অফ লাভ যদি হয়, তাহলে সেখান থেকে হবে সেলফ ডেভেলপমেন্ট।
সেলফ ডেভেলপমেন্ট। আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন, আপনার মধ্যে খুঁত থাকবে, সবার মধ্যেই খুঁত আছে। উত্তম কুমারের প্রথম 13টা সিনেমা চলেনি, ফ্লপ ছিল। অমিতাভ বচ্চনকে বলা হয়েছিল আমাদের কলকাতা রেডিও আকাশবাণী, ওনাকে বার করা হয়েছিল, বললো ওই মোটা গলায় আমাদের রেডিওতে কাজ তোমার মিলবে না। আজকে ওই গলার 1 মিনিটের কভারের জন্য লোকজন ছুটে বেড়াচ্ছে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যদি আমার ওটাই লাভ থাকে, ওটাই লাভ। KFC চিকেন, ভদ্রলোক 65 এজে উনি সাকসেস পান। ওনার একটাই প্যাশন ছিল যে আমি যেটা করছি লোকে একদিন চেয়ে চেয়ে খাবে। বোঝা গেল? বহু লোক বলেছিল যে ধর ওই পকোড়া কি হবে, বিসলেরি ওয়াটার, যখন জল যখন আসে সেই সময় জল যেখানে সেখানে রাস্তায় পড়ে খাচ্ছে, লোকে চেয়ে খাচ্ছে, জল কিনে খাবে কোনোদিন হয় নাকি? 90s তখন বিসলেরি প্রথম নিয়ে এলো প্যাকেজড ওয়াটার। ওকে বহু লোক বারণ করেছিল, বলে জলের ব্যবসা আবার হয় ইন্ডিয়ার মতন জায়গায় যেখানে জল লোকে পুকুরের জল খেয়ে নেয় গ্লাসে করে তুলে, সেখানে আবার ওটা প্যাকেট ওয়াটার চলে? আজকে দেখুন কি অবস্থা, 20 টাকা বোতল। বোঝা যাচ্ছে? তাহলে কি, যদি আপনি যে কাজটা করছেন সেই কাজটা ভালোবেসে করুন, সেই কাজটা আপনি ভালোবেসে যত করবেন তত আপনার প্রতি ট্রাস্ট আসবে, সেলফ ট্রাস্ট, সেলফ কনফিডেন্স আপনার আসবে, ভালোবাসা থেকে আসবে, অন্য সময় আসবে না। লোকে বললো যে তুই পারবি পারবি, পিঠ চাপড়ালো, আর আপনি বলছেন আমি পারবো, ডাউট, সেলফ ডাউট। যত বেশি ডাউট তত বেশি ঘুম কম, আর যত বেশি সেলফ রিলায়েন্স, আপনার রিলায়েন্স আপনার মধ্যে আছে যে আমি পারবো, তাহলে কি হবে? আপনি ঘুমোতে পারবেন। তাহলে আপনার ইমোশনটা কি হয়ে গেল? লাভ, ফোর্স অফ লাভ, সেলফ ডেভেলপমেন্ট। এর দুটো রাস্তা, হয় অ্যাকসেপ্ট নয় রিজেক্ট। আপনি যে কোনো কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো কাজ সেখানে যদি ভালোবেসে আপনি করেন তাহলে রাত্রেবেলা ঘুম আসবে। আর যদি সেই কাজটা আপনি জোর করে করেন, মানে আপনি জোর করে মানে অ্যাডজাস্ট করে যাচ্ছেন, অ্যাডজাস্ট, ঘুম আসবে না। আপনাকে নেচারটাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে ফোর্স অফ ফিয়ার, ব্লেমিং নেচার। বহু লোকের থাকে ব্লেম করে যায়, সারাক্ষণ ব্লেম করে যে এটা হলো, এটা হলো, এটা হলো, এরকম করে যায়। যে সেটা হচ্ছে একমাত্র হচ্ছে ভয়। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আত্মসমীক্ষা। আত্মসমীক্ষা করে বার করতে হবে যে আপনার ভয়ের কারণটা কি, আপনি কিসের ভয় করছেন? মরে যাওয়ার ভয়? সবাই মরে যাবো, কেউ অমর নয়। কিসের ভয়? গরিব হয়ে যাওয়ার ভয়? খেতে না পাওয়ার ভয়? আজ পর্যন্ত কেউ খেতে না পেয়ে মরেছে? আজ পর্যন্ত কেউ খেতে না পেয়ে কেউ মরেনি। আপনি দেখুন ভালো করে, ঘাটুন ইতিহাস, খেতে না পেয়ে কেউ মরেনি, খেয়েছে। সে মরেছে ওইটা ভেবে যে আমি কালকে কি খাবো, আমার কি হবে, আমার কিছু নেই। বোঝা যাচ্ছে না? তাহলে আপনার মধ্যে ভয়টা কিসের সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। লোকে মেডিটেশন করে, বলে মেডিটেশন করলে আমার সুগার কমে যাবে, আমার প্রেশার ভালো হয়ে যাবে। 1 মাস করেছে, প্রেশারটা মাপলো, কমেনি তো, আবার 1 মাস পর করেছে, প্রেশার বেড়ে গেছে। কেন? ও তো ভয় মেডিটেশন করছে, ভালোবেসে করছে না তো। ও হাঁটছে, ডাক্তার বলেছে হাঁটছে সুগারটা কমে যাবে। সুগার ছিল 600, খুব হাঁটলো, 300 হলো, ঠিক আছে কমেছে। পরের মাসে আবার হাঁটলো, দেখছে আবার 500 হয়ে গেছে। কি করে হলো? ও ভাবছে যে স্পিডে হাঁটলাম 300 হলো, এর থেকে স্পিড বাড়াতে হবে, তাহলে আমার 600 টাকা 150 হয়ে যাবে, 300 জায়গায় 150 হবে। স্পিড বাড়াতে হবে, কিন্তু ওর তো ক্যাপাসিটি নাই, স্পিড কোথেকে বাড়াবে? কি বললাম বোঝা গেল? ক্যাপাসিটি নেই তো। তাহলে ক্যাপাসিটি যখন নেই তাহলে কি করতে হবে? ওয়েট করতে হবে, ডিউরেশনটা বাড়াতে হবে, এজটা বাড়াতে হবে, তাই না? তো সে ভয় পেয়ে গেল, যা আমি এর থেকে জোরে তো হাঁটতে পারবো না, কিন্তু আমার তো 300 থেকে 150 করতে ডাক্তারবাবু বলেছে, এর থেকে জোরে হাঁটতে পারবো না। বোঝা যাচ্ছে? সে ভয় পেয়ে গেল, হাঁটলো, পরের মাসে চেক করলো, সুগার আবার 500। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের সাথে যা কিছু হয় সেটা সবকিছু ভয়ের জন্য। ভয়ের জন্য দেখবেন, এটা দিল্লিতে বেশ কয়েক বছর আগে একটা কুয়োয় একটা বাচ্চা পড়ে গেছিল। একটা টিউবওয়েল ছিল, খোলা টিউবওয়েল, বন্ধ করা ছিল না। বাচ্চাটা খেলা করতে করতে ওই উত্তরপ্রদেশে কোনো একটা গ্রামে হবে, প্রিন্স, ঠিক ঠিক। আজ তাকে পুরো লাইভ দেখাচ্ছিল, তখন সেই একদম ভেতরে ইয়ে করে ক্যামেরা ঢুকে লাইভ আমরা দেখছিলাম যে বাচ্চাটা ভেতরে দুধ খাচ্ছে, খেলা করছে। কেন? বেঁচেই ছিল, মরে যায়নি তো, বেঁচে আছে, এখনো বেঁচে আছে। তো ওই বাচ্চাটা বাঁচলো কি করে? ভয় ছিল না বলে। ও জানে না যে কোথায় আছে, কি আছে, অন্ধকার আছে। ছোট যদি আমরা ছিলাম, যদি বড় হতো লোকটা, তাহলে আমরা কি ভাবতাম? আমরা ভাবতাম, আমরা পরের গুলো ভেবে নি, কনসিকুয়েন্স গুলো, যেবার তো ভেবে যাবো আমার তো বউর সঙ্গে দেখা হবে না, বাচ্চাটার মুখটা দেখতে পেলাম না, এখানে এরা মরে যাচ্ছি, এখানে শুধু ইট পাথর, পোকা মাকড়, এই গন্ধ, এই সেই, এইসব করে আমরা
ভাবছি, আর আমার হার্ট রেট কি হচ্ছে, বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে শেষ। সে বাচ্চাটা কি করছে, খেলা করছে, মাটিটা এরকম করে খুঁড়ছে, এরকম করে এদিকে দেখছে, এটা ওখানেই ঘুমিয়ে যাচ্ছে, একটু খাবার দিল খেয়ে নিচ্ছে। অ্যাজ ইট ইজ, মানে লাইফ অ্যাজ ইট ইজ, মানে যেমন হবে সেরকম, অ্যাজ ইট ইজ। আমরা পড়ি না ভগবত গীতা, অ্যাজ ইট ইজ। অ্যাজ ইট ইজ মানে কি, আমরা তো মানেই বুঝলাম না। অ্যাজ ইট ইজ মানে যখন যেমন তখন তেমন। সেখানে আমার এটা চাই, এটা ছাড়া হবে না, এটা ছাড়া, তাহলে কি হয়ে গেল, লাইফটা হয়ে গেল কন্ডিশন। ভালোবাসা মানেই হচ্ছে আনকন্ডিশনাল, কোনো শর্ত চলবে না ভালোবাসায়, সে হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানে কোনো শর্ত নয়, আমি চাকরি করব যদি এই টাকা মাইনে দেয়, আমি চাকরি করবো যদি পোস্টিংটা বাড়ির পাশের ছাদে হয়, পাশের বাড়ির ছাদে পোস্টিং হতে হয়, তাহলে চাকরি করব, নইলে আমি চাকরি করব না। তোমার চাকরি করা বয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে ভালোবাসা হবে শর্তাধীন, কোনো শর্ত চলবে না। আমাকে এই কাজটা করতে হবে, আমি কাজটা ভালোবাসি করতে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, বুঝতে যাচ্ছে? তাহলে ভালোবাসা হচ্ছে আনকন্ডিশনাল। তাহলে এটা আমাদের গেল সিবিআই। নেক্সট হচ্ছে ইডি। এটা আমরা যেগুলো বললাম এগুলো সব হচ্ছে ঘুম খারাপ হওয়ার কারণ, আমরা কেন ঘুমটা খারাপ হয়ে যায় এটা মনে রাখতে হবে। ঘুম হচ্ছে একটা পারফরমেন্স, আমরা সবাই পারফর্মার। তাহলে ঘুম যদি পারফরমেন্স হয়, পারফরমেন্স একদিনে খারাপ হয় না, একদিনে উন্নতি করা যায় না। সচিন যদি আজকে বিরাট কোহলি যদি খারাপ খেলে, আমরা বলে দিলাম যে উনি খারাপ ক্রিকেটার, ক্রিকেট খেলা ওনার আসে না, উনি খেলতে পারেন না, তাহলে আমি ওটা ভুল বললাম। আমাকে ভুল প্রমাণ করার জন্য উনি নেক্সট ম্যাচে উনি আবার খেলে দেবেন। তাহলে ব্যাপারটা কি, পারফর্মার হতে গেলে আপনাকে রেগুলার বেসিসে প্র্যাকটিসে থাকতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। নেক্সট হচ্ছে ইডি। ইডিটা কি, ইডিটা একটু আগে যেটা বললেন, ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইস ম্যাক্সিমাম ইউজ। তাহলে যত বেশি ইলেকট্রনিক ডিভাইসের ম্যাক্সিমাম ইউজ হবে, তত কিন্তু আপনার ঘুমটা কম হয়ে যাবে। কেন কম হবে, কারণ এই সমস্ত যে স্ক্রিন গুলোতে যে ব্লু রে লাইট থাকে, সেই ব্লু রে লাইট আপনার ঘুম কমানোর জন্য হেল্প করে, ঘুম কমাতে হেল্প করে। যদি মনে হয় যে আপনাকে আজকে রাত জাগতে হবে, কোন উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য, যে আপনি রাত 3টের সময় ট্রেন ধরবেন, রাত 2টোর সময় ফ্লাইট ধরবেন, তাহলে আপনি ঘুমিয়ে গেলে কি করে ফ্লাইট ধরবেন, তাহলে আপনাকে জাগতে হবে। সেক্ষেত্রে আপনি মোবাইল দেখুন না, গান শুনুন, কি অসুবিধা আছে? পারপাস আছে আপনার একটা, কিন্তু আপনার কোনো পারপাস নেই। সকালে 8টা অফিস যেতে হবে, আপনি রাত 3টে পর্যন্ত খালি আপনি সিনেমা দেখছেন নেটফ্লিক্সে, লাভ কি? অফিস কিন্তু 7টায় যেতে হবে বা 8টায় বেরোতে হবে ঘর থেকে, আর আপনি রাত্রেবেলায় নেটফ্লিক্স তো পালিয়ে যাচ্ছে না। আগে আমাদের টিভিতে হতো, ডিডি অনেক সিনেমা হচ্ছে আমরা দেখছি, কারণ সিনেমাটা দেখতে দেবে না, পরে আর পাওয়া যাবে না দেখতে। নেটফ্লিক্স তো আপনার সবসময় দেখা যাবে। মা বলতো শুয়ে পড়, পরীক্ষা আছে, এখন টিভি বন্ধ করে দিল ঝাপ করে। আমরা ওয়েট করতাম ওটা কবে আবার ওই সিনেমাটা দেবে, আবার আমরা দেখবো। তো এরকম ব্যাপারটা। আর নেক্সট ডি হচ্ছে ডিপ্রেশন। যত বেশি আপনি চিন্তা ভাবনা করবেন, তত কিন্তু আপনার ঘুমটা কমে যাবে। এখানে যে ডিপ্রেশনের কথা বলছি, এটা কিন্তু কোনো রোগ নয়। এই ডিপ্রেশন সব মানুষের জীবনে একবার না একবার হতে পারে, আসতে পারে। কিরকম ভাবে আসে, তো কিরকম ভাবে আসে? এই ডিপ্রেশনটা ক্লিনিক্যাল ডিপ্রেশন নয়, যেটা আমরা রোগ, মানুষের রোগ হয় সেটা নয়, এটা ইন জেনারেল। কিরকম, ধরুন ডিপ্রেশন কিরকম, এই যে রেজাল্ট এলো মাধ্যমিকের, তো কোন ছেলে হয়তো নম্বর পেল 630, পাশের বাড়ির ছেলেটা সে হয়তো পেয়ে গেল 650, তো তার একটু দুঃখ হলো। কেন বলো, সব সময় মোবাইল দেখে ভালো পড়াশোনা করে না, আমি তো ভালো পড়াশোনা করি, তাহলে আমার কি করে নম্বরটা কম হয়ে গেল? ঠিক আছে না? আপনি সবার সাথে, লোকের সাথে, সবার সাথে ভালো ব্যবহার করেন, সবার সাথে ভালো ব্যবহার করেন, লোকে আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি ভালো করেন, কিন্তু আপনার সাথে লোকে খারাপ করে, আপনার মন খারাপ হয়ে গেল। আমি লোকের সাথে এত ভালো করে কথা বলি আর আমাকে এরকম খ্যাক করছে, মন খারাপ হয়ে গেল। তো এটাও একটা ডিপ্রেশন। যদি মনটা এরকম খারাপ হয়, আপনার রাতে ঘুম আসবে না। একটা গল্প বলি, একটা মানে সিনিয়র টিচার ছিলেন আর কি, কোন স্কুলের সিনিয়র টিচার। তো তার যে হেড টিচার ছিলেন, তার বয়স কম আর কি, কম বয়সী হেড টিচার। তো হেড টিচার একদিন ওই টিচারকে একটা কথা বলে, যে কথাটা তার একটু সম্মানে লেগে যায়, মানে একটু ইগোয় লেগে যায়, ইগো হার্ট হয়।
এবং যেহেতু তিনি হেড টিচার, তো ওনাকে কিছু বলতে পারেনি। সেই কথাটা কিন্তু মনে মনে রেখেছিলেন, মনে মনে রেখেছিলেন যে আমাকে এরকম বললো, আমাকে এরকম বললো, আমাকে এরকম বললো। এবং তার ঠিক 7 দিন পরে তার বুক ব্যথা শুরু হয়, বুকে ব্যথা শুরু হয়, ওই টিচারের বুকে ব্যথা শুরু হয়। সমস্ত টেস্ট করা হয়, ইসিজি করা, সমস্ত রকম টেস্ট করে দেখা যায় যে সেভাবে কিছু নেই, কিন্তু বুকে ব্যথা কমে না এবং সেই লোকটা আলটিমেট মরে যায়। তো এখানে মরে যাওয়ার কারণটা কি? মরে যাওয়ার কারণটা হচ্ছে যে তার সম্বন্ধে যে কথাগুলো বলা হলো সেগুলোকে মানতে না পারা। বোঝা গেল? তার যে এক্সপেকটেশন ছিল যে আমি একটা সিনিয়র টিচার, আমাকে সবাই রেসপেক্ট করবে, তার ধারণা কি ছিল? যে সবাই আমাকে রেসপেক্ট করবে, আর তো কদিন আছি, বয়স হয়ে গেছে, রেসপেক্ট করবে, এটা তার ধারণা ছিল। কিন্তু হয়তো তার অজান্তেই হয়তো সেই হেড টিচার তার হয়তো অপমান করে ফেলেছেন, অজান্তেই। সেটা ইচ্ছা করে সে করলো না ব্যাপার, কিন্তু অজান্তেই হয়তো করে ফেলেছেন এবং সেটা ইনি মনে রাখতে পারেনি, মানে সেটা ভুলতে পারছে না। তাহলে এই ধরনের যখন কোনো পরিস্থিতি আসবে, আপনি ঘুমোতে পারছেন না, মানে একটা কথা বারবার মনে আসছে যে আমাকে এরকম বললো। সাধারণ ঘটনা, ছেলের বউ আর শ্বশুর, সাধারণ ঘটনা, ছেলের বউ শ্বশুর, শ্বশুর বললো এটা, ছেলের বউ বলছে অন্য। আপনি কি জানেন? চুপ করে বসুন। বুঝে গেল? শ্বশুর কে ছিল? হাইকোর্টের জাজ। তাহলে এতদিন সে অর্ডার পাস করেছে, অর্ডার। আর এখন কি হচ্ছে? বৌমা এসে তাকে অর্ডার করছে, মেনে নিতে পারছে না, বলতেও পারছে না। হলো, যদি আমি মানতেও না পারি, ফেলতেও না পারি, আমার এফেক্ট আসবে ঘুমে এবং সেটা আলটিমেট আমি যাব ডিপ্রেশনে, মন খারাপ থাকবে। হলো, এটার উপায় কি? আপনার সঙ্গে যে কোনো সময়, আপনি ধরুন বাসে একটা বসে আছেন, ধরুন আপনি লেডিস সিটে বসেছেন, বাসে জেন্টস হয়ে একটু বসেছেন, কোন লেডিস এলো, আপনি হয়তো খেয়াল করেননি, হয়তো নিজের মনে হয়তো অন্য মনস্ক ছিলেন, এসে দাঁড়িয়েছেন যে ভদ্রমহিলা, আপনি হয়তো বসেই আছেন, আপনি খেয়াল করেননি আর কি, যার অন্য মনস্ক ছিলেন আর কি। 3-4 সেকেন্ড, 5 সেকেন্ড, ভদ্রমহিলা বলছে উঠুন। এবারে আওয়াজের মধ্যে আপনার কানে আসেনি, আপনি তাও বসে আছেন। ভদ্রমহিলা তখন বলছে কি নির্লজ্জ রে বাবা, উঠছে না, লেডিস সিটে বসে আছেন, উঠছেন না, ও মশাই উঠুন। আপনি তাকালেন, এবারে ও আচ্ছা, আপনি হয়তো এমনি ছেড়ে দিলেন, কিন্তু কথাগুলো আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হলো। আপনি মেয়েদেরকে রেসপেক্ট করেন, লেডিস সিটে আপনি বসলে অন্য লেডিস এলে আপনি সিটটাকে অফার করেন, সব ঠিক আছে, কিন্তু সেই সময় আপনি অন্য মনস্ক ছিলেন। আর সেই ভদ্রমহিলা, তিনিও ভদ্রমহিলা, তিনিও অন্য এরকম কথা বলেন না, কিন্তু তিনিও এই পরিস্থিতির মধ্যে এই কথাটা বলে ফেললেন। সেটা আপনার মনের মধ্যে একটা এফেক্ট পড়ে, মনের মধ্যে একটা এফেক্ট করলো যে আমাকে এরকম বললো, একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেল। আপনি ওনাকে চেনেন না, উনিও আপনাকে চেনেন না, আপনিও কিছুক্ষণ পরে নেমে যাবেন, উনিও চলে যাবেন, কিন্তু আপনি কথাটা নিয়ে বাস থেকে নেমে এলেন এবং সেই কথাটা আপনার মনের মধ্যে থেকে আপনি এবারে বাড়িতে যাচ্ছেন, ঘুমোচ্ছেন, খাচ্ছেন, পরের দিন বাসে যাচ্ছেন, আবার মনে পড়ছে আবার এরকম হবে, সেই মেয়েটা ম্যাডাম বলে চলে গেল। এবং যদি আপনার একটা ভালো পজিশন থাকে যেখানে লোকজন আপনাকে সম্মান করে, সেখানে যদি এরকম হয়, ভুলতে পারাটা খুব কষ্ট। তাহলে সেখান থেকে কিন্তু আপনার মন খারাপ হতে পারে, আপনার সেখানে ইডির হামলা হতে পারে, সেজন্য নামটা ইডি বলা আছে। তাহলে ইডি মানে হচ্ছে যে আপনি যখন এক্সপেক্ট করছেন, যেমন আমি এখানে এসেছি, আমার এক্সপেক্ট কি যে এখানে এরকম লোকে এরকম কথা বলতে পারে। যদি এখানে কেউ যদি আমাকে, আমার মনে হয় যে এটা আমার অপমান, আমার মনে হয় অপমান, কিন্তু এটা কিন্তু একটা রেসপেক্টিভ ব্যাপার। বুঝে গেল আমি যেটা কিভাবে নিচ্ছি? তো সেখান থেকে কিন্তু ডিপ্রেশনে লোকে যেতে পারে। এই ডিপ্রেশনটাকে এড়াবেন কি করে? সহজ উপায় হচ্ছে আপনাকে ইডিটাকে এড়াতে হবে না, ইডিটাকে এড়াতে হবে। তো ইডি যদি আপনাকে অ্যাভয়েড করতে হয়, আপনার একটাই টেকনিক থাকবে, সেই টেকনিকটা হচ্ছে, আগে সিবিআই এড়ানোর টেকনিক বলে দিলাম, FOL, ফোর্স অফ লাভ। আপনাকে যা কিছু করতে হবে ভালোবাসার জন্য। ভালোবাসা মানে হচ্ছে কিন্তু মেয়ে পড়ানো নয়, ছেলে পড়ানো নয়, যে হ্যাঁ মেয়ে পড়িয়ে দিলাম, আমার বউ আছে, একটা পড়লাম, দেখ কত ক্রেডিট এক্সট্রা করলাম, তা নয়। কিন্তু ভালোবাসা মানে হচ্ছে আমি যেটা করব সেটা উইথ 100%, সেটাই আমি, বুঝে যাচ্ছে? সেটাই আমি। তো সেটা হচ্ছে FOL, হচ্ছে সিবিআই কে অ্যাভয়েড করার উপায়, ইডি কে অ্যাভয়েড করার উপায়। তাকে বলা হচ্ছে forgive and forget, forgive and forget, এটা হচ্ছে ইডি কে অ্যাভয়েড করার উপায়। ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করো
এবং ভুলে যাও। মানে হচ্ছে যদিও কোনো মহিলা যদি এরকম আমাকে বলেন যে আপনি মশাই চুল পেকে গেল আর আপনি লেডিস সিটে বসে আপনি মেয়েদেরকে এরম করছেন, যদি বলে আপনি মেয়ে দাঁড়িয়ে আছে আপনি সিট না দিয়ে বসে আছেন, যদি বলে, তাহলে আমি কি বলবো? সেখানে মনে করতে হবে যে ছোট শিশু আপনার গায়ে দিয়ে লাথি মারে, তো কি করা যাবে? ছোট বাচ্চা বড় গায়ে লাথি মারে না তো, বা সেরকম ভাবে আপনি তাকে কিছু বলার দরকার নেই যে আমি এরকম বসি না, আমি বসেছি, আমার এই শরীর খারাপ হচ্ছে, দরকার নেই। আপনি বসবেন তো বসুন, হয়ে গেল, কোনো কথা নেই। সাইলেন্স সঠিক সময় ভালো কাজ করে দেয়। সাইলেন্স কিন্তু পাওয়ার, সেটা কিন্তু আপনার মূর্খতা নয় যে আপনি সেখানে চুপ আছেন কেন জানেন না বলে, তা নয়, কিন্তু আপনি জানেন সবই। ওখানে ওখানে আপনি ঝগড়া করতে পারতেন, মারামারি করতে পারতেন, কিন্তু আপনি সেখানে চুপ ছিলেন। আপনার সেখানে অস্ত্র হচ্ছে সাইলেন্স। লোকে বলুক না যে হ্যাঁ এইসব বুড়ো গুলোর জন্যই আজকে ব্যাপার হচ্ছে, বুড়ো গুলো লেডিস সিট ছাড়া বসেই চায় না, বলবে। পাশ থেকে লোকজন বলবে হ্যাঁ হ্যাঁ এই তো আমি দেখেছি, এই দেখো না ফেসবুকে দেখাচ্ছে, ভিডিও কল করবে। আপনি থাকুন চুপচাপ, কিছু করার নেই। সেটা হচ্ছে আপনাকে ফরগিভ অ্যান্ড ফরগেট। আপনাকে প্রতিবাদটা করতে হবে সঠিক জায়গায়, বোঝা যাচ্ছে? সেটা করতে হবে, কারণ আপনাকে আলটিমেট এন্ড অফ দ্য ডে কিন্তু ঘুমাতে হবে। তাহলে ঘুমানোর জন্য এই ফর্মুলাটা আপনি ইলেকট্রনিক ডিভাইসে কি করে ইউজ করবেন? মনে করুন ইলেকট্রনিক ডিভাইসে আপনি সিনেমা দেখছেন, আপনাকে ঘুমোতে হবে, তো সিনেমাটা শেষ হবে দেখাচ্ছে 2 ঘন্টা পরে, আপনি হয়তো সেটাকে স্কিপ করছেন, স্কিপ করে শর্ট করে নিলেন। শর্ট করে নিলে আপনার ঠিক মনের খিদেটা মিটছে না যে সিনেমাটা আমি দেখছিলাম বেশ ভালো হচ্ছে সিনেমাটা, সেখানে ওখানে যদি স্টপ করতে হয় জাস্ট স্টপ করে দিন। স্টপ করে নেক্সট কথাগুলো যে পরে কি হবে, আবার আমার কি হবে, ব্যাপারটা কি হবে, আমি দেখবো নেক্সট কি আছে, এগুলো না ভেবে আপনাকে সেখানেই করতে হবে যেটুকু দেখলাম। আগে যেমন হতো, সিরিয়াল হতো না আগে দূরদর্শনে, সেই সময় আমরা সিরিয়াল হতো, ছোট ছিলাম আমরা, সেই সময় আমরা সিরিয়াল হতো দূরদর্শন হতো 7টা না 7:30 মতো, বাবা মা দেখতেন আর কি। তো ওই সিনেমাটা ওই সিরিয়ালটা হতো 8 ঘন্টা করে, একটুখানি হতো, বন্ধ হয়ে গেল, আবার পরের দিন হবে। তো আমরা সেটা মনে করবো যে নেটফ্লিক্স যেটা আমরা দেখছি সেটা সিরিয়াল, আজকে এটা হয়ে গেল, আমরা নেক্সট দিন দেখবো। তাহলে ফরগিভ অ্যান্ড ফরগেট। ফরগিভ মানে ক্ষমা, মানে তাকে ক্ষমা করব। আমার ভেতরে যে থটস গুলো আসছে যে পুরোটা দেখলে ভালো হতো, কতক্ষণ আর 1 ঘন্টা থেকে শুয়ে পড়বো, তারপরে সকালে উঠে পড়বো, কোনো অসুবিধা নেই, বাসি দিতে ঘুমিয়ে নেবো, নানা রকম এক্সকিউজ মনের মধ্যে চলে, ব্যাক অফ দ্য মাইন্ড আপনার চলবে। সেই থটস গুলোকে আপনাকে ক্ষমা করতে হবে এবং ভুলে যেতে হবে যে না আমি ওটা বন্ধ করে দিয়েছি, সিরিয়ালের অনুযায়ী দেখছি, নেক্সট দিন আবার দেখবো। তাহলে ইলেকট্রনিক্স ডিভাইস এ তো শেষ নেই। আপনি মনে করছেন যে ফেসবুকটা পুরো শেষ করে নেবো আজকে, ফেসবুকের পেজ গুলোকে সব শেষ করে আমি ঘুমাবো, শেষ হবে না তো। ও তো 6 বছর আগে কি হয়েছে আপনাকে দেখাচ্ছে। 6 বছর আগে ওই লোকটা 3 বার বমি করেছিল, পোস্ট করেছিল যে আগে 3 বার বমি করেছি, 6 বছর আগে লোকটা, সে আবার আজকের দিনে ওটাকে রিপোস্ট করেছে, আপনি দেখছেন ও বমি করেছিল। হ্যাঁ আচ্ছা, আপনার মনে বললো হ্যাঁ আমিও তো বমি করেছিলাম, বাস হলো না। তাহলে ও তো শেষ হচ্ছে না। আপনি ভাবছেন যে যারা ধরুন নতুন ফেসবুকে নতুন, ওটা শেষ দেখি আজকে, শেষ দেখতে ক্যালেন্ডার শেষ হয়ে গেল, ক্যালেন্ডার শেষ, এটা শেষ হলো না। তার মানে কি হবে, এটাকে আপনাকে ফরগিভ করতেই হবে। ফরগিভ এবং ফরগেট, আপনার যে মোবাইল আছে সেটাকেই ভুলে যেতে হবে। মোবাইল আপনার আছে, আপনার হয়তো 2 GB নেটও আছে ফ্রি, শেষ করতে হবে। থাক না, ও শেষ করতে গিয়ে আপনার লাইফ শেষ হয়ে যাবে, তো তখন কি হবে, তাই না? 2 GB আছে, থাক, চলে যাবে, থাক, যাই হোক, আপনার কাজ হয়ে গেছে, আপনাকে সেখানে স্টপ করতে হবে। কারণ এখানে আগে কি হতো, আগে কন্ট্রোলটা অন্য জায়গায় ছিল। আগে দূরদর্শন বন্ধ হয়ে যেত, রাত 12টার সময় খুলবেন, টিভিতে ঝিঝিরি হতো, ঝিঝিরি, সকাল 5টার সময় সেই গোল চিহ্ন দেখিয়ে শুরু হলো, তাই না ব্যাপারটা? এখন তো 24 ঘন্টা চ্যানেল, মানে আপনাকে অন অফটা করতে হবে, তাই না? এখন আপনাকে করতে হবে, এখন ওদের নেই। ওরা বলছে দিন রাত চলো, দিন রাত, মানে খবরে কি দেখবেন বলে রাত দিন 7 দিন, তাই না? তো সেখানে আপনাকে সেটা করতে হবে। যত ভালো করবেন তত আপনার ক্ষেত্রে উন্নতি হবে। নেক্সট স্লাইড। এটা হচ্ছে সিমটমস অফ ইনসোমনিয়া। ইনসোমনিয়া মানে হচ্ছে ঘুম হচ্ছে না। তাহলে আপনি যে ইনসোমনিক ক্যাটাগরিতে পড়ছেন, মানে আপনার যে ঘুম হচ্ছে না, বা আপনি বলছেন আমার ঘুম হচ্ছে না, তাহলে কি আমার বড় রোগ হচ্ছে, আমার ঘুমের রোগ আছে? ঘুমের একটা রোগের নাম হচ্ছে ইনসোমনিয়া। ইনসোমনিয়া একটা ঘুমের রোগের নাম, যেখানে ঘুম কম হয়, ঘুমোতে অসুবিধা হয়। তো কি করে বুঝবেন? ওর হচ্ছে এটা ফর্মুলা ABCDEFGHI। এটা হচ্ছে
স্ক্রিনিং ফর্মুলা, মানে আপনি নিজেকে নিজে স্ক্রিনিং করতে পারেন যে যদি আপনার এ থাকে, এ সবগুলো কারোর থাকতে পারে, কারোর দুটো থাকতে পারে। যদি দেখা যায় যে মোর দ্যান ফাইভ মানে এ বি সি ডি ই, মোর দ্যান 5 যে কোনো সিমটম মোর দ্যান 5 যদি কারোর থাকে, তাহলে সে ইনসোমনিয়ার দিকে এগাচ্ছে। বোঝা যাচ্ছে? আর এটা আমাকে প্রিভেন্ট করতেই হবে, ইনসোমনিয়া প্রিভেন্ট করতেই হবে। কারণ যদি আপনার একবার ট্যাগ লেগে যায় যে আপনি ইনসোমনিক, যদি আপনার ট্যাগ লেগে যায়, ওই ট্যাগ হাঁটাতে খুব প্রবলেম হয়ে যাবে। আর যদি এটা হয়, এটা হচ্ছে ঘুম হচ্ছে সেই থালার উপরে সবকিছু থাকে। যদি থালাটাই না থাকে, আপনি পিকনিকে গেলেন, সব নিয়ে গেলেন, থালা নিয়ে যাননি, খাবেন কোথায়? রান্না হয়েছে, সব ফাটাফাটি গন্ধ বেরোচ্ছে, আপনার খিদেও খুব পেয়ে যাচ্ছে গন্ধ শুকে, খাবেন কোথায়? থালা নেই, হাতে ধরবে না সবকিছু, গরম গরম তো হাত তো পুড়ে যাবে, আর মাটিতে খেতে পারবেন না। তাহলে থালা দরকার, আর থালা মানে হচ্ছে সেই ঘুম। তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার ঘুমের সমস্যা আছে? ঠিক আছে, আচ্ছা, এখানে যদি কারো সব কটা মিলে যায়, তাহলে চিন্তার কিছু নেই যে তাহলে যা আমি পেশেন্ট, আমি জানতাম না, তাহলে আমি কি করতাম? ভয় পাওয়ার কিছু নেই। হয়তো এখানে অনেকেরই আছে সবগুলো মিলে যেতে পারে, বা হয়তো অনেকে এটা হতে পারে কোনোটাই মিলছে না, সে হয়তো বললো হ্যাঁ আমি তাহলে একমাত্র যে আমার কোনো রোগ নেই, হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা হচ্ছে আমাদের জেনে রাখার জন্য, আমরা এখানে একটা অ্যাওয়ারনেস করছি ব্যাপারটা নিয়ে, যে আমাদের ঘুমটা কতটা ইম্পর্টেন্ট, আর কি করে আমরা সেটাকে নিজে জাজ করব, দেখব। এখানে এ মানে হচ্ছে, যদি আপনার মনে হয় যে আপনার মধ্যে অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন প্রবলেম হচ্ছে, ডেফিসিয়েন্সি, তাহলে যদি আপনার মনে হয় যে অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন ডেফিসিয়েন্সি হচ্ছে, মানে আপনি মনোযোগ ঠিক মতন দিতে পারছেন না যে কোনো কাজে। আপনি সিনেমা দেখছেন, সিনেমা হলে গিয়ে সেখানেও দেখছেন যে ঘোড়াটা কেন ছুটছে বুঝতে পারছেন না, ঘোড়াটা কেন ছুটছে, মানে মাঝখানে অন্যমনস্ক হয়ে গেছিলেন। আবার আপনি বাড়িতে আছেন, সেখানেও যেন মনে হচ্ছে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, মানে মনোযোগ দেওয়ার একটা সমস্যা হয়ে যাচ্ছে। যদি সেটা হয়, সেটা হচ্ছে জানবেন যে রাত্রেবেলা ঘুম ঠিক হয়নি। বোঝা যাচ্ছে? তাহলে আপনার যদি মনোযোগ উন্নতি করতে হয়, আপনাকে বলা হচ্ছে আপনি মেডিটেশন করুন, আপনি ট্রাটাক করুন। ট্রাটাকা বলে একটা টেকনিক আছে, যেটা মোমবাতি জ্বালিয়ে তাকিয়ে থাকতে হয়, ট্রাটাক বলে। আপনি সব কিছু করছেন, কিন্তু যদি ঘুমটা না হয়, তাহলে কিন্তু এইগুলোর কোনো সুফল আপনি পাবেন না। ওষুধও খাচ্ছেন, ডাক্তারবাবু দেখাচ্ছেন, খুব ভালো ডাক্তারবাবু, তিনি মেডিসিন একদম A1 মেডিসিন দিচ্ছেন, আপনার লাভ হচ্ছে না। লোকে বলে যে আমার গা মানে শরীর খারাপ হলো, একটা সাধারণ ওষুধের রোগ সেরে গেল, লোকে বলে। আবার অনেকে বলে আমি তো গাদা লাগার ওষুধ খেলাম, রোগ সারলো না। সমস্যাটা হচ্ছে যার ঘুম আছে তার কিন্তু কম ওষুধে তাড়াতাড়ি ছাড়বে, আর যার ঘুম ভালো নেই তার কিন্তু ওষুধে কাজ করবে না। আপনি দেখুন, একটু রিসার্চ করে আপনার পাড়ায়, আপনার এলাকায় যে লোকগুলো আছে, যারা বলে আমি প্রচুর ওষুধ খাই কিন্তু কোনো কাজে লাগে না, তাদের বেসিকটা দেখুন, তাদের ঘুম হয় না, যে কোনো রোগ। এটা হচ্ছে অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন। বি হচ্ছে, যদি আপনার মধ্যে বিহেভিয়ার চেঞ্জেস আসে, আপনার আচরণে পরিবর্তন যদি আসে, মানে আপনি খিটখিটে হয়ে যাচ্ছেন, আপনি রেগে যাচ্ছেন একটুতে, বোঝা যাচ্ছে? যদি এই ধরনের চেঞ্জ গুলো আসে, যে আপনি লোকের সাথে আগে হাসতে হাসতে কথা বলতেন, বা লোকের কথা শোনার মতো ধৈর্য ছিল, তো আপনি দেখছেন আস্তে আস্তে ধৈর্যটা কমে যাচ্ছে, ধৈর্যচ্যুতি হচ্ছে, আপনি আস্তে আস্তে অসহিষ্ণু হয়ে পড়ছেন। কেউ কিছু বললে আপনি তেড়ে আসছেন, একদম কিছু একটা ইস্যু হলো না হলো আপনি তেড়ে আসছেন। আজকালকার লোকজন দেখবেন রাস্তায় কিছু হলে সঙ্গে সঙ্গে একদম সেখানে ভাঙচুর, মারামারি, এবং বলা হয় অসহিষ্ণুতা, বলা হচ্ছে না, এত বেড়ে যাচ্ছে কেন? লোকজন রাত্রেবেলা ঘুমোচ্ছে না বলে। 2 GB নেট শেষ করতে হবে, আপনি কি করবেন তাকে? দেখবেন একটা হসপিটালে সামান্য একটা হয়তো কিছু হয়েছে, খালি নামের বানানে ভুল হয়েছে, বলছে নামের বানানটা কেন ভুল হবে, আমি আমার আধার কার্ড দিলাম, এই দিলাম, তা দিলাম, অমুক দিলাম, হবে। লোকজন রিয়াক্ট করে ফেলে, লোকজন বেশি করে রিয়াক্ট করে। আপনি ব্যাংকে দাঁড়িয়ে আছেন, যেই গেলেন বললো সঙ্গে সঙ্গে এটা উইন্ডোটা বন্ধ হলো, ঝাপ, কি হলো না আপনার সার্ভার ডাউন হয়ে গেছে। কখন আপ হবে সার্ভার আপ? বলছে জানি না কখন হবে, এখন দাঁড়িয়ে থাকো। আপনি দাঁড়িয়ে আছেন এরকম করে, পাশে একটা লোক আছে, সে হয়তো বলছে আর কতক্ষণ দাঁড়াবো, ওরা ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে, ওদের এখন খাবার সময় হয়ে গেছে, অমুক তমুক করে নানা রকম ভাবে সে করছে।
অসুবিধাটা কোথায়? রাত্রেবেলা ঘুমায়নি। আপনি যদি কানে কানে বলে দেন আবার এই ক্লাসের পরে রাত্রেবেলা ঘুমিয়েছেন, সে কিন্তু রেগে গিয়ে আপনাকে কিন্তু মারধর করে দিতে পারে। ওইটা করতে যাবেন না। হ্যাঁ, কিন্তু আপনি জেনে রাখুন যে রাত্রেবেলা ঘুমিয়ে বলে অমনি করছে, বোঝা যাচ্ছে। আবার যে ব্যাংকের এমপ্লয়ি যিনি আছেন, তিনিও দেখবেন সুন্দর করে তিনি তাকে বলছেন, তিনি বলছেন যে নোট বা টাকা জমা দেবেন আর কি, আপনি পেছনে কারেন্সি গুলো লেখেননি, তিনি লিখে নিচ্ছেন নিজে নিজেই, রাত্রেবেলা ভালো ঘুম হয়েছে। এবারে তিনি বলছেন এটা লিখেনি কেন, জান না সবাই লিখে নিয়ে আসুন, রাত্রেবেলা ঘুম হয়নি, বোঝা যাচ্ছে। আচ্ছা, যদি এটা একদিনে হয়, একদিনটা কোনো সমস্যা নয়, একদিন হতেই পারে যে আমার আজকে একটু ইরিটেশন লাগছে, একটু কেমন লাগছে, হতেই পারে। এটা যদি চলতে থাকে তাহলে আপনি ইনসোমনিক। তাহলে প্রথম হচ্ছে যদি মনোযোগের সমস্যা হয়, আর দ্বিতীয় যদি আপনার মধ্যে বিহেভিয়ারের চেঞ্জেস আছে। বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ, ডেইলি যে আচরণগুলো দরকার সেই চেঞ্জেস যদি আপনার মধ্যে আসে, তাহলে বুঝতে হবে যে আপনি ঘুমের রোগে আক্রান্ত আর কি। নেক্সট হচ্ছে সি। সিটাকে বলা হয় সার্কাডিয়ান রিদিম। এটা একটু টেকনিক্যাল ব্যাপারটা, আমি ব্যাপারটা বলি। সার্কাডিয়ান রিদিম বা এটাকে বলে বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লক হচ্ছে যে আমাদের ভেতরে একটা ক্লক আছে, যেটা আর কি আমরা যদি ন্যাচারাল জীব, ন্যাচারাল, তাই না? সূর্য ওঠার জন্য সমস্ত পাখি দেখবেন, যাদের বাড়িতে পাখি আছে দেখবেন সন্ধ্যের পরে অন্ধকার হয়ে গেলে পাখি কিন্তু আর নড়ে না, ও বসে থাকে এমনি করে, আর কিছু দিলেও খাবে না পাখি। তাহলে পাখির ওর সূর্য ওঠার সাথে দেখুন মুরগিগুলো সূর্য উঠলে ডাকতে লেগে যায়, পাখিগুলো কিচিমিচির করতে লেগে যায়। কেন? যদি সাদা আলো জ্বলে সে কিন্তু ডাকে না, মানে ওর ভেতর থেকে ব্যাপারটা রেডি করা আছে, ভেতর থেকে। তার মানে যদি আমি দিনের বেলায় ঘুমাই, ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে যদি ঘুমাই, রাত্রেবেলা যে জেগে থাকি, তাহলে কিন্তু ভেতরের যে ক্লকটা সেটা কিন্তু আমাদের চেঞ্জ হবে না। আর যদি চেঞ্জ হয়ে যায় তখনই হবে ইনসোমনিয়া। কি বলছি বুঝতে পেরেছেন? মানে ভেতরে আপনার একটা ঘড়ি আছে, ভেতরে যেটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক, আমাদের ভেতরে প্রত্যেকের আছে। সেই ঘড়িটা আমাদের বলছে এখন দিনের বেলায়, এখন রাত্রের বেলায়, এসব ভেতরে বলছে আর কি, ভেতরে হচ্ছে। আগেকার দিনের লোক কি করতো, আগেকার দিনে মানে অ্যানসেস্টার যারা ছিলেন আর কি আমাদের অনেক আগে, তখন কি হতো, সন্ধ্যেবেলায় কিচ্ছু নেই, শুয়ে পড়তেন সবাই, ভোরবেলায় উঠে পড়তেন। তাহলে এই যে অভ্যাসটা, এটা আমাদের ডিএনএ থেকে চলে আসছে একদম। এটাকেই বলছি সার্কাডিয়ান রিদিম বা বায়োলজিক্যাল ক্লক। এই রিদিম যদি চেঞ্জ হয়, আপনার কাজের জন্য হতে পারে বা আপনার ইচ্ছাকৃত হতে পারে, যদি হয়ে যায় তাহলে আপনি ইনসোমনিয়া পেশেন্ট হয়ে যাবেন। আর যদি এই রিদিম বা এই ক্লক যদি নষ্ট হয়ে যায়, বায়োলজিক্যাল ক্লক, সেটাকে রিপেয়ার করা মডার্ন মেডিসিনের আজকের ডেটে পর্যন্ত কিছু নেই, বোঝা যাচ্ছে। তাহলে এটা কিন্তু যদি আপনার হাতেই আছে যে এই রিদিমটাকে রক্ষা করা। আপনি রাত জাগুন, ক্ষতি নেই, কিন্তু রাত জাগার সময় আপনাকে বুঝতে হবে একটা ক্যালেন্ডার করতে হবে। এটাকে বলে স্লিপ ডায়েরি, স্লিপ জার্নাল। এটা একটা প্রসেস। আপনি গুগলে সার্চ করতে পারেন যে কি করে তৈরি করব, আপনাকে শেখাবে, গুগলে আছে, সেটা দেখবেন। সেখানে আপনি দেখুন যে এক মাসের মধ্যে কটা আপনি নাইট আউট করছেন, কটা রাত আপনার ভালো ঘুম হলো না, বোঝা যাচ্ছে। সেটা আপনি দেখুন, কেন ঘুমোতে পারলেন না। কারণ যদি এটা দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু বায়োলজিক্যাল ক্লকটা নষ্ট হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনার ওটা রিপেয়ার হবে না, এবং নানা রকম সমস্যার আপনার মধ্যে শুরু হবে, নানা রকম সমস্যা। তো সেই সমস্যাগুলো যখনই শুরু হয়ে যাবে, আপনি তখন কি হবেন, নাজেহাল হয়ে পড়বেন, তাই না? বেঁচে থাকাটাই সমস্যা হয়ে যাবে। স্যার এখানে একটু প্রশ্ন করবো স্যার। হ্যাঁ, বলছি এটা 24 ঘন্টার বেশি হয় কেন? মানে ধরুন মিনিমাম 24.5 ঘন্টা, এটা কেন? কোনটা? এই সার্কাডিয়ান রিদিমটা হ্যাঁ, মানে 24.5 ঘন্টা বা এরকম তো? না, ওটা কিরকম আছে, ওটা হচ্ছে যে আমরা যখন ঘুমাই আর যখন জাগি, এটা অটোমেটিক্যালি আমাদের ভেতরে সেট হয়ে আছে, এবং এটা ফিক্স বলা যাবে না যে 24 ঘন্টা না, ফিক্স নয়। এটা একটা অ্যাভারেজ, বোঝা যাচ্ছে না? অ্যাভারেজটা কত, মানে মোর দ্যান 20 আওয়ার্স এরকম বলা হয়, মোর দ্যান 20 আওয়ার্স। তাহলে এটা হচ্ছে 20 আওয়ার্স এর মধ্যে আপনার বডির ভেতরে সব সেট করা আছে, সেট যে আপনি কখন কাজ করবেন, কখন ঘুমোবেন, কখন উঠবেন, কখন কি করবেন, সব সেট করা আছে। সেই সেট আপ যদি ভেঙে যায় তখনই গন্ডগোলটা হয়ে যাবে।
এবং এটাকে আপনাকে আমাদের উচিত হচ্ছে এই সেট আপটাকে মেনটেন করা। এটা আমাদের হেরিটেজ। আমরা পুরোনো বিল্ডিং গুলো কি করছি, সুন্দর করছি। তাহলে আমরা যদি আমাদের মধ্যে কিছু থাকে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। যদি আপনি সারা জীবন আপনার বায়োলজিক্যাল ক্লকটা যদি মেনটেন করতে পারেন, আপনি সব পেতে পারেন, সবকিছু আপনি পেতে পারেন। তাহলে বায়োলজিক্যাল ক্লক আপনাকে মেনটেন করতে হবে। কি করে করবেন আমি একটু পরে শেখাবো যে সেটা কি করে করা যায়, কি করে মেনটেন করা যায়। দেখবেন অনেক বাচ্চা আছে, যখন বাচ্চা হলো সেই বাচ্চা দেখবেন দিনের বেলায় ঘুমোয়, রাত্রেবেলা জেগে থাকে, বাবা মাকে জাগিয়ে রাখে। অনেক বাচ্চা আছে কিছুদিন পর হয়তো 1 মাস জাগালো, 2 মাস জাগালো, তারপরে আস্তে 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 কি হলো, সে আবার রাত্রেবেলা ঘুমিয়ে গেল, দিনের বেলা সে এবারে মানে তার ফর্মে আসছে। এমন হয় না যে ও ছোট থেকেই অভ্যাস দিনের বেলায় ঘুমোয়, রাতে জেগে থাকে, কোনো বাচ্চা আজ পর্যন্ত হয়। কিন্তু ছোট ছোট বাচ্চার মা কিন্তু বলে যে ও আমাদের জাগিয়ে রাখে, রাত্রেবেলায় ঘুমোতে দেয় না, রাত্রেবেলা খেলা করে। বলে 6 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা রাত্রেবেলা খেলা করছে, হাত পা নিয়ে খেলা করছে, লাইটটা অফ করে দিয়েছি, তাও বাচ্চা মশারির মধ্যে খেলা করছে। আর খেলা করছে, আর আমরা কি করবো, আমরা ওর সাথে খেলা করছি, কিছু করার নেই, জেগে আছে সবাই, এরকম বলে। কিন্তু সেটা করতে করতে কি হয়, বাচ্চা যখন 5 মাস হয়, 6 মাস হয়, 7 মাস হয়, আস্তে আস্তে ওই সাইকেলটা ঘুরে যায়, তার ক্লকটা ঠিক হয়ে যায় যে রাত্রেবেলা ঘুমোচ্ছে, এবার ও দিনের বেলায় খেলছে। মা বাবা বাঁচলো, বাচ্চাটাও ঠিক হয়ে গেল, তাই না? তো এইটা আমাদের খারাপ করতে দিলে হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা, তাহলে এখানে সার্কাডিয়ান রিদিম যেটা আছে এটাকে বলতে হবে অল্টারেশন। অল্টার মানে এই রিদিমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গেলেই আপনার ইনসোমনিয়া হবে। তাহলে সার্কাডিয়ান রিদিম অল্টার বা চেঞ্জ, পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ড্রিঙ্কিং হ্যাবিট, ডি হচ্ছে ড্রিঙ্কিং হ্যাবিট। এখানে ড্রিঙ্কিং হ্যাবিট মানে হচ্ছে ইনক্লুডিং অ্যালকোহল, মানে আপনার সিমটম, কিন্তু ওটা সিমটম মানে অ্যালকোহল নেওয়ার ইচ্ছা আগে থেকে বেড়ে গেছে। আগে এসে এরকম ছোটকে একটুখানি 1 পেগ খেত, এখন আর 1 পেগে হচ্ছে না, এখন সে বোতলে চলে এসেছে, পুরো বোতল, বলছে আমাকে 1 গ্লাস খেতে গেলে এটা চলে আসছে। এবং সেটা ইনক্লুডিং অ্যালকোহল, টি, কফি। সো অ্যালকোহল, টি এবং কফি। টি এবং কফি। তাহলে কি হচ্ছে, সে যত বেশি চা, যত বেশি কফি এবং যত বেশি ড্রিঙ্কের একটা আর্জ বেড়ে যাচ্ছে, বুঝে গেল, বেড়ে যাচ্ছে, তার কিন্তু ইনসোমনিয়া হওয়ার চান্স বেশি। স্মোকিং অবশ্যই, হ্যাঁ, এটা স্মোকিং তো হবে, ঠিক আছে না? তাহলে যত বেশি বাড়বে এগুলো বেড়ে যাবে। দেখবেন সিগারেট, চা, কফি এগুলো কখন খাই আমরা, যখন ঘুমটাকে ভাগাতে হয়, তাই না? ঘুম ভাগাতে কাজে লাগে। তাহলে এবারে যদি আপনার অভ্যেস থেকে যায় যে আপনাকে চা, বিড়ি, সিগারেট আপনি খেয়ে নিচ্ছেন, ড্রিঙ্ক করে নিচ্ছেন, তাহলে কিন্তু ঘুমটা আপনার মধ্যে আর থাকবে না। যদি ঘুম চলে যায় তাহলে কি হবে, আপনি আস্তে আস্তে ইনসোমনিক হয়ে যাচ্ছে।